আমার মতো যেন সবাই ফিরে আসে আলোর পথে। এজন্যই তোমরা এই জিনিসটা শেয়ার করবা একটুক। আচ্ছা, সিলেটের ল্যাঙ্গুয়েজে ভাইদেরকে কি বলে? ভাইদেরকে আমরা ভাই বলি, ভাই সাবক হই। ভাই সাবক। ঠিক আছে, তাহলে একটু বলেন ভাই সাবদেরকে। ভাই সাবরা কেমন আছে? আরেকটু মাতেন, আরেকটু মাতেন। জি, ভাই সাবরা কিলা আছেন? আপনারা ভালো আছেননি? শীতল সবাই মিলিয়া লেপর তলে বুঝা বুঝা কিতা ফেসবুক দেখরানি। আর ফেসবুকে যদি আমরা লাইভও দেখো ঢাকা এফএম রেডিওতে একটু লেখকা, এবং যদি আপনারা কেউ যদি মাদকাসক্ত থাকে তারা কিলার বালা পথে আনা যায়, এই বিষয়ে হয়তো আমি যতটুকু জানি আপনারা আমি পরামর্শ দিব ততটুকু। নাইস, ঠিক আছে। আপনি ভালো আছেননি? দিগেশ দেব জানিয়েছেন। আমি ঢাকা মালিবাগ থেকে দেখছি রাফিক আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই বালা আছি, আপনি কিতা আসুন? কামাল হোসেন বলেছেন না, এটা হয় না, এটা সিলেটি না, এটা সিলেটি না। সিলেটি শুধু সিলেটি ল্যাঙ্গুয়েজে আজকে কথা হবে, ঠিক আছে? বাট তার আগে আমরা গল্পটা শুনি ইন জেনারেল। ওকে ইনু, কেমন আছেন সর্বোপরি বলেন? জি, সর্বোপরি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, আপনি চাইলে হেডফোনটা পরে নিতে পারেন। হেডফোনটা পরবেন? না, ধন্যবাদ। আমি শুনতেছি। ঠিক আছে, হেডফোনটা পরলে আপনি আরো ভালো শুনতে পাবেন। আচ্ছা, একটু এই যে হেডফোনটা, আমাদের টেকনিক্যাল টিম আপনাকে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক। এখন আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে? জি। ঠিক আছে? জি, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা ইনু আপনার গল্প তো শুনবো, একটু ছোট্ট করে আপনার ছোটবেলাটা একটু শুনে নিই। কি করেছেন, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার জন্ম 1988 সালের 1 নভেম্বরে। আমার বাড়ি সুরমা নদীর তীরে কুশিঘাট বুরহানাবাদ এলাকায়। ছোট্টবেলা আমি খুবই দুষ্ট ছিলাম। খুবই দুষ্ট ছিলাম। তখন আমাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। বাবা ছিলেন একজন ফুটপাতে সবজি বিক্রেতা ছিলেন। আমরা 3 ভাই 2 বোন, সবার ছোট্ট আমি। তো সবারই মায়ার ছিলাম আমি। মায়ার ছিলাম। তখন আমাকে সবাই মায়া করত। আমি তখন লেখাপড়া করেছি। লেখাপড়া করার পরে এই সবারই স্বপ্ন ছিল, আমার ভাই বোনের সবারই স্বপ্ন ছিল যে আমি প্রচুর লেখাপড়া করি। কিন্তু পরবর্তীতে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, যে কারণে আর লেখাপড়া হয়নি আমার। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনি মানে কি করেছেন? লেখাপড়া বাদ যখন দিয়েছেন তখন আসলে কিভাবে? লেখাপড়া বাদ দেওয়ার পরে আমি ওই যে একটা স্বর্ণের দোকানে কাজ শিখছি আমি তখন। এটা কত বছর বয়সে আপনার? তখন আমার বয়স হবে 18 বছরের মতো বয়স হবে, 18 বছর বয়স। আচ্ছা, 18 বছর থেকে এক্সাক্টলি কত বছর পর্যন্ত আপনি স্বর্ণের দোকানে কাজ করেছেন? আমি প্রায় 18 বছর থেকে আমি, এটা হবে আমি 1996 সালে, 96 সাল থেকে আমি 2000 সাল পর্যন্ত আমি স্বর্ণের কাজ করছি। এই জায়গায় আমার একটা দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা, ঠিক আছে। আমার মূলত সেই দুর্ঘটনা থেকেই আসলে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট শুরু হয়েছে। তার আগে তো জীবনটা খুব নরমাল ছিল, তাই না? জীবন নরমাল ছিল, সাধারণ ছিল আমার জীবন। 8-10টা সাধারণ জীবনের মানুষের মতোই আপনার জীবন। জি, জি, পুরাই সাধারণ ছিল বলতে আমরা ভাই বোন সবাই ছিলাম, সাধারণ ছিলাম আমরা। বলতে আমরা 3 ভাই 2 বোন ছিলাম। আমার বড় বোন একটা এনজিওতে চাকরি করতেন। মেজো বোন আবার একটা স্কুলে চাকরি করতেন। আর তখন ওই যে আমার বড় ভাইও আবার ওই একটা দোকানে কাজ করত, মেজো ভাইও কাজ করত। মানে 8-10টা টিপিক্যাল ফ্যামিলির মতো আপনার ফ্যামিলি ছিল। ঠিক আছে, এখন ওই ইনসিডেন্টটায় কি হয়েছে সেটা আমরা একটু শুনবো। একটু দাঁড়ান, একটু দেখি। আপনারা সবাই কোন জায়গাত? তৌকিদ আলম জানিয়েছেন আপা ভালো আসনি। এটাকে সিলেটি ল্যাঙ্গুয়েজে কি উত্তর দেয়? আমি বালা আছি। আমি বালা আছি। আচ্ছা, তারপর গুরু কোথায়? এনামুল হক জানিয়েছেন গুরু চলে আসবেন, একটু অপেক্ষা করেন। আরাফাত ইসলাম আছেন রাজশাহী থেকে। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা ঢাকা। আপু, একটা টাকাওয়ালা জিএফ ম্যানেজ করে দেন। একটা টাকাওয়ালা জিএফ ম্যানেজ করে আপনাকে কেন দিব বলেন তো আমাকে? মানে আমি একটা টাকাওয়ালা জিএফ যদি ম্যানেজ করি সেটা তো আমি আমার ভাই ব্রাদারের জন্য রাখবো, আপনাকে আমি কেন দিব? কি দুঃখে? আপনি একটা টাকাওয়ালা জিএফ দরকার আপনার, আপনি সেটা নিজে ম্যানেজ করে নেন। আপনাকে কেন আমার কাছ থেকে হেল্প চাইতে হবে? তাও আবার এরকম এত, মানে একেবারে একটা আবদার করে বসলে হয় না? আরে কি একটা শখের আবদার, একটা টাকাওয়ালা জিএফ ম্যানেজ করে দেন। আচ্ছা, যাই হোক। তো আমরা যেটা বলছিলাম আর কি, সেটাতে থাকি। তো ওই ইনসিডেন্টটাতে আমরা সরাসরি চলে যাই, কারণ গুরু এখন অন দ্য ওয়েতে আছে। গুরুর রেডিও অন করা, গুরু শুনবেন।
সো আপনার টেনশন নেওয়ার কিছু নাই, গুরু আসবেন, ঠিক আছে? এই চেয়ারটা ফাঁকা আর থাকবে না খুব বেশিক্ষণ, গুরু চলে আসবেন। ওই ইনসিডেন্টে আমরা সরাসরি চলে যাই। যেই ইনসিডেন্টটা বা যেই ঘটনাটা মূলত আপনার জীবনের একটা মানে টার্নিং পয়েন্ট বলতে পারেন, যেই ঘটনা ঘটার পর আপনার এই অন্য ৮-১০ জন মানুষের মতো স্বাভাবিক টিপিক্যাল জীবনটা আর স্বাভাবিক থাকেনি, যেটা অস্বাভাবিক হয়ে গেছে। সেই ঘটনাটা আমরা শুনি। ধন্যবাদ। ২০০৫ সালের কোনো একদিন হুম, আমি একটা ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। ইভটিজিং এর বিরুদ্ধে। জি। হুম, হুম। কারণ প্রতিবাদ করাটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় কাল। ইভটিজিংটা কি নিয়ে ছিল? মানে ওইটা একটা কিরকম ইভটিজিং? একটা ইভটিজিংটা ছিল একটা মেয়েকে নিয়ে। হুম, মানে হুম, মেয়েটা কলেজে যাচ্ছে, তার সাথে প্রতিদিন লাগা হতো। হুম, হুম। তো এটা প্রতিবাদ করাটাই ছিল আমার সবচাইতে জীবনের বড়ই কাল। তখন এটা প্রতিবাদ করি। তখন কিছুদিন পরে আমার প্রতিবাদ কিরকম প্রতিবাদ করেন? প্রতিবাদ মানে আমি এই জায়গায় বলছি যে প্রতিবাদটা এই ধরনের যে তুমি সবার মা বোন আছে, এভাবে রাস্তায় একজন মানুষ মেয়েকে উত্তেজিত করা যাবে না। তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা যাবে না। এই এবার কথা বলছি আরকি। এগুলা কি মানে এলাকার বখাটে ছেলে? বা এরকম ইয়েস নাকি না বকাট। তারা আসলে মানে তাদের পাওয়ার আছে বা এলাকার এলাকার তাদের পাওয়ারফুল ক্ষমতা ছিল, জি, হ্যাঁ, জি, ক্ষমতা জি, ছিল। হ্যাঁ। ইয়েস। হুম, হুম, তখন ওইটা করার পর কিছুদিন পর ওইটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়ায়। হুম। একটা টেক্সট আছে। হাসান তারেক বলেছেন, "আমি উনাকে চিনি, উনার সম্পর্কে জানি। উনার সাথে আমার শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিনিময় কর্মসূচি ২০১৮ তে পরিচয়।" আচ্ছা, হাসান তো তারেক জি, বলেছেন। হ্যাঁ। তখন ও তখন এই প্রতিবাদ করার পর কিছুদিন পরে হুম, আমি তো আমার সকালে কাজে যাই। হুম, দুপুরে রাত্রে ৮ঃ০০-৯ঃ০০ র দিকে বাসায় আসি। হুম, হঠাৎ শুনি যে আমাদের রাত্রে পাঞ্চিপথ একটা আমার বাড়ির সামনে একটা পথ আছে পাঞ্চিপথ। হুম, হুম। এই জায়গায় বিচার ডাকা হয়েছে। তো আমি কাজ থেকে হাত পা ধুয়ে যাই। এটা কবের ঘটনা? মানে আপনি এটা প্রতিবাদ ২০০০ সালের না, কোনো না, আপনি একদিন। প্রতিবাদ করার কতদিন পরে আসলে? এই প্রতিবাদ করার ১ মাস পরে ১ হবে মাস এবার। পরে হবে। হ্যাঁ। তখন আমি আসি হাত পা ধুই খাবার-দাবার খাই। তখন আমার মা বলে যে, "ওই জায়গায় একটা চুরি হইছে। ওই জায়গায় তোকে বলছে তুই ছিলে ওই জায়গায়।" আমি ভাবতে পারলাম না আমি তো এই জায়গায় ছিলাম না। আমাকে কেন দোষী করা হচ্ছে এই জায়গায়। পরবর্তীতে আমি যাইনি বিচারে। আমার বাবাকে নেওয়া আছে, আমাকে নেওয়া হয়েছে। বিচারে ডাইরেক্টলি সরাসরি আমাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে। রায় দেওয়া হয়েছে। তখন আমার বাবা ক্ষমা চেয়েছেন তাদের কাছে। আমার ছেলে ভুল করছে। আমাদের তখন এলাকায় তো কোনো লাঠি নেই, কোনো হুম। ইয়ে নেই আমাদের। তখন আমার বাবা ক্ষমা চাচ্ছেন বিচারের কাছে। পরবর্তীতে সারারাত খুবই কষ্ট, ঘুম হয় না। কিন্তু আসলে আপনি চুরিটা করেননি। করি নাই, আমি করি নাই। পরবর্তীতে আমি পরদিন এই দোকানে চলে যাই স্বর্ণের দোকানে। শুনি কে বা কারা ওই দোকানে বলছে যে আমি এই চুরির সাথে জড়িত। মালিক আমাকে দোকান থেকে বাইর করে দেয়। হুম। মানে সেটা ছিল আপনার রুটি-রুজির জায়গা। সেই রুটি-রুজির জায়গায় যখন শুনল যে আপনি চুরি করেছেন, আপনাকে বের করে দেয়া হলো। আচ্ছা, আচ্ছা, আমার তাহলে তো চাকরিটাও শেষ। চাকরিটাই চলে গেছে। আমাকে বাইর করে দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে ঐদিন আমি বাইরে আসি এই দোকান থেকে একটু দূরে এটা ছিল শহর বন্দর যে জায়গায়, ওই জায়গায় ২ টা বন্ধু ছিল। একটার নাম জয়নাল আর আরেকটার নাম ছিল রনি। হুম, সে মারা গেছে। নেশা করতে, করতে সে মারা গেছে। তখন এই তারা বসে আছে তো আমাকে বলল যে, "তোর আজ মন খারাপ কেন? চল আসি।" তখন আমাদের ওই সিলেট একটা অকেজে মার্কেট আছে লালদিঘির পাড়। হুম, হুম, তখন ওই অকেজে মার্কেটের ওই জায়গায় যাই। হুম, যাওয়ার পর পড়া সিগারেট খাচ্ছে ১ম এ। হুম, আমাকেও আমিও খাচ্ছি ওদের হুম। সাথে। খাওয়ার পর দেখলাম ওরা সিগারেটে গাঞ্জা ভরতাছে। তো সেদিন আমাকে খাইনি আমি চলে আসি। চলে আসার পর বা না ওদিন রাত্রে আমি বাড়িতে যাইনি। হুম, হুম। সারাদিন যে রাস্তাঘাটে মানুষে তো দেখবে আপনি কি চুর খেয়েছিলেন? আমি গাঁজা খাইনি সেদিন সিগারেট খেয়েছি সিগারেট আমি। খেয়েছিলেন, হ্যাঁ। তো কিন্তু সেদিন আপনি বাড়ি যাননি কেন তাহলে? বাইরে যাইনি এই যে লজ্জা লাগে মানুষ যদি রাস্তায় যেতে চুর বলে এইটা বলে সেইটা বলে এজন্য আমি লজ্জায় যাইনি বাড়িতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, তখন যাই হোক সারারাত আমি বন্দরে কাটি একটা টঙ্গার দোকানে চা খাই। হুম। চার পাশাপাশি সিগারেটও খাই। খাওয়ার পরে ওটাই কি আপনার জীবনে ১ম সিগারেট খাওয়া? ১ম সিগারেট আমার জীবনে। তখন আমি সিগারেট খাই। পরদিন সকাল হইছে। হুম, কোনরকম আমি বাড়িতে যাই। ফজরের আজান পড়তেছে, আমি বাড়িতে যাচ্ছি। গিয়ে ঘুম হচ্ছে না।
আবার কি করলাম ওই আমাদের বাড়ি থেকে বাইর হলাম। বাইর হয়ে ওই একটা ইয়ে আছে, ওই আমাদের বাড়িতে বিল আছে। বিল বুঝছেন? তো হুম, ওই হুম। মানে মানুষ আমাকে দেখবে না। আমি বিলের দিকে গিয়ে হেঁটে, হেঁটে অন্য এলাকায় গিয়ে বাইর হলাম। যে মানুষ দেখে না বললে কিছু বলবে। শরমে নিজের লজ্জা বয়ে। তো যাই হোক যাই। অথচ আপনি এই চুরিটাই করেননি। চুরিটাই করে নাই আমি। তো যাই হোক পরবর্তীতে আমি যাই। গিয়ে আবার ওই বন্ধুদেরকে পাইলাম। পাওয়ার পরে দেখি যে তারা আবার গাঁজা খাচ্ছে। আমি বললাম, "সিগারেট দিয়ে গাঁজা" বলতেছে। কয়, "খা তোর মন খারাপ খেয়ে দেখ তুই।" তখন আমি তাদের সাথে গাঁজা সিগারেট খাওয়া শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল যে ওরা আবার হেরোইন খাচ্ছে। তো হেরোইন খাওয়ার পরে আমি ওদের সাথে ১ম দিন মনে ছিল আমি ২ টান হেরোইন খেয়েছিলাম। খাওয়ার পরে হুম। এভাবে মোসাদ্দেক না মোকসাদুক ইসলাম রফিক যিনি জানিয়েছেন, আপু উনি অনেক সাহসী মানুষ। উনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আচ্ছা, উনি আসলে এই পর্যন্ত আম আ অনেক অ্যাওয়ার্ড উনি মানে অনেক পদক উনি পেয়েছেন, যেটা আমরা আসলে আলোচনার সাপেক্ষে শুনবো উনার কাছ থেকে। নো ওয়ারিস, একটু সাথে থাকেন। হুম। তারপর আমি কি করলাম ওই যে হেরোইন খাওয়া শুরু করলাম ওদের সাথে। হেরোইন খাওয়া শুরু করতে তখন এটা আসলে একটু কিউরিওসিটি আমার। ইনফেক্ট এখানে যারা আছেন তাদেরও অনেক কিউরিওসিটি হতে পারে। যে আপনি তো আসলে ইউজড টু ছিলেন না এই বিষয়টাতে, তাই না? নামই তো এই ছিল যে না। যখন হুট করে খাচ্ছেন, এটা আপনার বডি কিভাবে রিঅ্যাক্ট করল? রিয়েট বলতে আমি নেশাটা করার পরে বুঝতাম যে না আমার তো অনেক ফিলিং হচ্ছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। যে ওই যে আমার নামে অপরাধ এগুলো আমার মানে মনে এই হচ্ছে না। পেইনটা আর মনে হচ্ছে মনে না। হচ্ছে না। পেইনটা আমার মনে হচ্ছে হুম। না আপনার আরকি। ফ্যামিলি তখন বুঝতে পেরেছিল? ফ্যামিলি আমার বুঝে নাই ১ম এ। হুম, হুম। আমি আসছি ফ্যামিলি কখন বুঝছে আমি তখন হুম, হুম, হুম। আসতেছি। তখন কি হলো ওই যে আমি এই ওদের সাথে হেরোইন খাওয়াটা, গাঁজা খাওয়াটা ধরলাম সিলেট রেল স্টেশন থেকে হুম, আমরা খেতাম। তখন আস্তে, আস্তে দেখা গেল ওই যে আমি ৳১০ ৳২০ করে জমাতাম কাজ শেষে। আমাকে ওই যে নাস্তার দেওয়া হতো ৳২০ যখন কাজ করতাম। আর যাওয়ার সময় ৳৩০ দেওয়া হতো। আমি ওই যে তখন আমি আমার সকালে ওই যে ৳২০ ৳৩০ দিলে ওই জায়গা থেকে আমি কিছু টাকা বাঁচাতাম। তো সকালে আমার টাকা দিয়ে সকালের চা নাস্তা করা হতো আমার টাকা দিয়ে আরকি। তো আমরা ৩ ভাইয়ের ৩ টা পার্ট ছিল। কেউ চাল নিত, কেউ ডাল নিত। আর আমি সকালে চার খরচটা চালাতাম। এখান থেকে যা হতো আমি এগুলো দিয়ে আমি এই স জমাতাম। তখন কি করলাম একসময় ওই যে এই টাকাটা শেষ হয়ে গেল। কয়দিন ১ সপ্তাহ খাওয়ার পর কিছু জমানো টাকা ছিল, ওইগুলো শেষ হয়ে গেল। পরবর্তী বন্ধু-বান্ধব তো মিলে না এখন কি করব আমি? ঘর থেকে কি করলাম ওই যে লুকিয়ে, লুকিয়ে টাকা নিতে শুরু করলাম আমি। হুম, যখন হুম। যখন লুকিয়ে নিয়ে টাকা নিতে ছিলাম, তখন হঠাৎ ঘরে দেখা যায় এই জিনিস নাই, এই জিনিস নাই। মা বলতেছে, বড় বোন বলতেছে, "আমাদের ঘরে এ ধরনের কোনদিন কাহিনী কীর্তন হলো না। এখন কেন নাই হয়? নিশ্চয়ই কোনো কাহিনী আছে এই জায়গায়।" একসময় ওই আমি কি করতাম ওই যে আমাদের বাড়িতে পিছনে একটা আমাদের বাথরুমটা বাড়া ছিল। বাথরুমে গিয়ে অনেক দেরি হতো। তখন ওই যে আমার সিগারেটের প্যাকেট পেত। তো একদিন আমার প্রচুর নেশাখোরি, প্রচুর অবস্থা খুবই ভয়ংকর আকাল। তখন আমার ভাইয়ের ওই যে একটা ডানের বড় দুধের পট আছে না? হুম, হুম, হুম। এইগুলোতে টাকা জমাতো ভাই। তো আমি এই টাকাটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আ দিয়ে নেশা করে ২-৩ দিন বাড়িতে আসি নাই। বাড়িতে আসি নাই। না আসার কারণ তো বুঝছেন তো এটা তো ইনুর কাজ আপনার। তখন ২-৩ দিন পরে এখন আবার গেছি টাকা শেষ। এখন দেখা যায় ঘরে আমাকে জায়গা দেওয়া হবে না। কিন্তু আমার মার প্রচুর আমার জন্য মায়া। তখন দেখা গেল যে ঘর আমাকে যখন আমি ঘরে ঢুকি তখন আমাকে চৌকে, চৌকে রাখা হচ্ছে। তখন তার ফ্যামিলি কিন্তু কিছু নেই। তারপরে কি করতাম ওই যে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিতাম ৳২০ ৳৫০ এভাবে নেশা করতাম। একসময় আত্মীয়স্বজনও শেষ হয়ে গেল। সবাই জানে গেল যে সে তো নেশাখোর। পরবর্তীতে কি হলো নেশার একটা ইয়ে আসলো। ওই যে বিভিন্ন ধরনের অপরাধ করতে থাকলাম নেশার টাকার জন্য। হুম। যেমন যেমন? যেমন আমি হাইজ্যাকও করেছি, অনেক কিছু করেছি। একসময় দেখা গেল যে এগুলো শেষ পর্যায়ে না, না, হাইজ্যাক করেছেন মানে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে হাইজ্যাক করা ইয়েস, এরকম? ইয়েস, ইয়েস। আচ্ছা, 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 আচ্ছা। কোন দুর্ঘটনা ঘটে নাই? না কোন দুর্ঘটনা ঘটে নাই। আচ্ছা, আচ্ছা। হাইজ্যাক করেছেন আর কি, কি occurrence করেছেন? না হাইজ্যাক করেছি তারপর বিভিন্ন ধরনের হুমকি-দুমকি মানুষকে দিয়ে নেশার টাকা জোগাড় করতাম। এগুলো অনেক কিছুই করেছি জীবনে। আচ্ছা। তারপর এভাবে একসময় দেখা গেল
পরিবার সমাজ আমাকে কোনো প্রকার আমার পরিবার জায়গা দিচ্ছে না। যে আমাকে তোরা বলিস না গল্প বলতে, আমার জীবন একটাই গল্প। তখন গেল আমার জীবনে যে শেষ সময়, এখন তার কোনো কিছু নেই। রেল স্টেশনে ঘুমাতাম, কিন ব্রিজে ঘুমাতাম, ফুটপাতে ঘুমাতাম। একসময় দেখলো এই অবস্থাই খারাপ। মানুষ দেখলাম যে নেশা করতাম যে এভাবে বসে থাকতাম, মানুষ কুকুরকে একটা ৫ টাকা দিয়ে রুটি দিত। কিন্তু আমাকে ১ টাকা দিয়ে দিত না। এমন চেহারা অবস্থা ছিল, এমন বলার মতো নেই। যাই হোক, এই নেশা করার জন্য আমি একসময় রক্ত বিক্রি করলাম। হুম, 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 নেশা করার জন্য আমি রক্ত বিক্রি করছি। হুম। তারপরে দেখা গেল সবচাইতে কষ্টকর, তখন আমাকে বাড়ি-ঘরে কোনো জায়গায় জায়গা হচ্ছে না, আত্মীয়স্বজন কোনো জায়গায় জায়গা হচ্ছে না। রক্ত বিক্রি করে কত টাকা পেতেন আপনি? তখন মিলত ৳৩০০ আমাদেরকে দিত আরকি দলালরা। সেটা মানে কতদিন অন্তর, অন্তর রক্ত বিক্রি করতেন? এটা তো অন্তরে, এটা তো আমি বলব যে উপরওয়ালা আমাকে একটা বোনাস লাইফ দিচ্ছে। আমরা তো ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরে এই ধরনের বিক্রি করতাম আরকি। তো আপনি মানে বেঁচে আপনার শারীরিক অবস্থা কি ছিল? আপনি যদি ১-১.৫ মাস অন্তর, অন্তর রক্ত বিক্রি করেন তখন আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল আমার। মানে শুকনো ছিলাম, অনেক কিছু ছিল। মানে বলার মতো নেই। মানে হেঁটে যাওয়ার মতো নেই। শরীর এভাবে ফুলে যেত। হুম, হুম। রক্ত অনেক না থাকলে এটা হওয়াটা স্বাভাবিক। ফুলে যেত। মুখে ঘা থেকে শুরু মুখে করে ঘা শরীরে ঘা চলে শুরু গেছে, হয়ে অনেক যাবে। কিছু হতো। তো এই এর এর পূর্বেই একটা সবচেয়ে আমার জীবনে কষ্টকর, যে আমার বাবা যখন আ বেঁচে ছিলেন, এটা নেশা করার আমার ২ বছর পরে, হুম, হুম। তখন আমার বাবা খুব অসুস্থ। এটা আমার জীবনের সবচাইতে কষ্টকর, দুঃখকর আমার জীবনে। তখন আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে, আমি গেছি, আমার বড় বোন গেছে, মা গেছে। যাওয়ার পর আমার বাবা মৃত্যুর শয্যার পথে। তো ডাক্তার দেখছে, দেখে বলতেছে, "আপনারা ওই যে এই ইনজেকশনটা আর এই ওষুধটা নিয়ে আসেন। এটা মারতে হবে আপনারা। যেকোনোভাবে মারতে হবে আপনারা।" তখন আমি কি করছি, আমার বোন আমাকে টাকা দিছে ওই সময়। ৳৫০০ মনে হয়, ৳৫০০ দিছে। তো এই ইনজেকশনটার ওষুধটা নিয়ে আসার জন্য। ওইদিন আমি নেশা করিনি। অত্যন্ত অবস্থা খারাপ। বাবা মৃত্যুর শয্যায়। আমি কি করছি, ওই টাকাটা নিয়ে আগে রেল স্টেশনে হেরোইন নেওয়াত গিয়েছি আমি। তখন দেখা গেল হেরোইন খেয়ে আইছি, ইনজেকশনটা নিছি একটা, আর ওষুধ নেই, নেশা করেছি। ডাক্তার বলতেছে যে আমার বোন একবার এই যে উসমানী মেডিকেলের উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, বাইরে উসমানী মেডিকেলের ফার্মেসি আছে, ফার্মেসিতে যাচ্ছে। যে সে টাকা দিলাম, সে কোথায় গেল? তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যে ৳৫০০ যে আরো লগে থাকবে, দেখাবে কিংবা ওষুধটা আনবে, এই টাকাটা নেই আমার মা বোনের কাছে। তখন কিন্তু এই আমি এই নেশা করছি, করে আসছি, ইনজেকশনটা নিয়ে টাকা ওই জায়গায় ৳৪০০, ৳৩০০ র ৩ টা পুড়িয়া হিরোইন নিছি, ৳২০০ ইনজেকশন নিছি। ডাক্তার, আমি গেছি, মানে ডাক্তার বলতেছে যে, "তুমি যদি আরো ৫ মিনিট পরে ইনজেকশনটা নিয়ে আসতা, তাহলে তোমার বাবা বাঁচত না।" আমি নেশা করা দিয়েছি। সর্বশেষ যখন জীবনে, তখন ২০০০ সাল থেকে ২০০৫ সালের আগ পর্যন্ত ৫ টা বছর আমার নেশার ছিল। তখন আমার জীবনে দেখা গেল যে খুব মানি ফুটপাতে ঘুমাতাম, রেল স্টেশনে কিন ব্রিজ ঘুমাতাম। মানুষ লাথি দিত। যে যেইটা খুশি এইটাই বলত। মানুষ ঘৃণার চোখে দেখত। যাই হোক, ২ বছর পর আমি একদিন, আমার মা আমাকে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করলেন। ওইখানে পাগলখানায় চিকিৎসার জন্য, পুনর্বাসনে। মানে তখন আপনি কমপ্লিটলি পাগলের মতো। জি, পাগলের মতো নেশা করা। তখন ওরা কি করলো, ওই জায়গায় চিকিৎসা করার পরে, নেশার তালিকায় কি মানে সিগারেট, গাঁজা আর না হিরোইন আমি বাদে অল আর কিছু? স্কোয়ার, শুধু ইয়াবা বাদ দিয়ে আমি অল স্কোয়ার সবকিছুই নেশা নিয়েছি। হিরোইন, গাঁজা, পেতালিন, এমনকি সাপের বিষও আমি নিয়েছি। এটাও আচ্ছা। বুঝে, হুম, হুম, এমন কোনো নেশা আমি না করিনি। হুম, 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 তখন দেখা গেল এই এখানে ভর্তি করা হলো। হুম, ভর্তি করার পরে ওই যে পাগলের সাথে ট্রিটমেন্ট করা হচ্ছে আমাকে। হুম, 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 হুম। তখন আমি ২ দিন ৩ দিন রোয়ার পরে দেখা গেছে যে আমি রচ্ছি না। আমার মা যাচ্ছেন, কান্নাকাটি করছি। আবার চলে আসছি বাড়িতে। বাড়িতে আবার ৫-৬ দিন যায়। মানে কোনরকম সুস্থ থাকি। তারপরে দেখি যে মানুষ আমার সাথে মিশে না, আমাকে কিছু বলে না।
কোনো কামে কাজে গেলে মানুষ নেশাখোর হিসাবে কামে কাজে রাখে না। তো কি করি ওই যে ভাইরাও মাকে দোষাদোষি করে। যে মার জন্য আ আপনার জন্য আপনার আ ছেলে খারাপ হয়েছে। খারাপ হয়েছে, হুম, মায়া হুম। হয়েছে। তখন ওই যে পুনরায় আবার নেশাতেই আমি চলে যাই। হুম, হুম। এভাবে গেল। এভাবে আরো ১ বছর চলল নেশা-টেশা করে। আবার আমার মা পুনর্বাসনে এই উসমানী মেডিকেলে ভর্তি করলেন আবার। এখানে কিছুদিন থাকার পর এক পর্যায়ে ওই যে আমার পরিবার থেকে মাকে আমাকে বাইর করে দেওয়া হয়ে গেল। আপনার বা মা বাই আপনাকে কেন হাসপাতালে ভর্তি করে? ভর্তি করছে আবার কেন আমি নেশাতে আসি নেশাতে ভাইদের আসছেন, মধ্যে। হ্যাঁ। তখন দেখা গেল ওই যে আমার মা আমাকে নানা বাড়ি নিয়ে গেল। নানা মা তো হাত ছাড়ছে না। মা হাত ছাড়তেছে না। তখন নানা বাড়ি গেলাম। আরে মা মনে হয় এমনই না? মানে মানে সুযোগ নেই, চান্স নাই, এরকম জায়গায়ও ধরে রাখে। তখন যাওয়ার পর ওই যে মা আমাকে অনেক মাজারে নিয়ে যেত। শাহজালাল, শাহপরার অনেক মাজারে নিয়ে বলতো, "বাবা এই জায়গায় তুই নামাজ পড়ে তওবা কর, আর কখনো নেশা করবে না।" আমি নেশা করব না। যে নেশা না করার পরে আবার কাজ টুকাই কাজ পাই না। কেউ পাশে আয় না। সবাই নেশাখোর করে দূর করে। তারপরে আমার ওই মেজো ভাই এক্সট্রামারি কাজ করে ওর দোকানে। কিছু দিনের জন্য আমাকে দেওয়া হলো। আপনার আপন মেজ ভাই? মেজো ভাই। হুম। তো ওনার দোকানে আমি সকালে যেতাম, বিকালে আসতাম। হঠাৎ কি করলো ওর দোকান থেকে একটা ছেলে ছিল, উনি নাম বলব না। ও কি করছে টাকাটা ওই জায়গায় ওর ড্রয়ার থেকে নিয়ে গেছে। তারপর সে বলতেছে, আমি বাইরে আসি কি জন্য আমি ভুলে গেছি, আবার গেছি। বলতেছে যে আমি নিছি টাকা। তখন আমার বনি জামাইকে বলছে, বনি জামাই আসছে। আমি বললাম, "না আমি টাকা নেইনি।" তখন এইদিন প্রচুর আঘাত লাগলো আমার। আঘাত লেগে আবার বাইরে আসলাম। এদিন রাত্রে ঘর থেকে বাইর হয়ে আসছি রেল স্টেশনে। তখন হিরোইনের পুড়ি ৳১০০ ছিল। তখন একজনের সাথে শেয়ারে ৳৫০ দিলাম। আবার হিরোইন খাওয়া শুরু করলাম। শুরু করার পরবর্তীতে এভাবে আরো ১ টা বছর গেল। ১ টা বছর পরে কিছুদিনের জন্য ভালো হলাম। ওই যে ঘুমের ফার্মেসি থেকে ঘুমের ট্যাবলেট এগুলো নিলাম। শরীরের ব্যথার ট্যাবলেট নিলাম। নিয়ে খেয়ে কিছুদিনের জন্য মানে ১ সপ্তাহ ভালো থাকলাম, নেশা না করলাম। মনকে একটু বুঝাতে লাগলাম। তারপরে একটা আমাদের এই সিলেটে উসমানী শিশু পার্কের সাথে ওইখানে একটা স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড। তো এই জায়গায় একটা পানের দোকান দিলাম আমি। তখন ওই যে আমার বড় ভাই যেত এই সন্ধ্যা পরে গিয়ে হিসাবও করত। হঠাৎ একদিন ওই জায়গায় একটা ফাঁড়ি ছিল, সামনে পুলিশ ফাঁড়ি ছিল সুবানীঘাটের। হুম, তখন একজন এসআই ছিলেন, উনার নাম হুসেন নাম ছিল। হুম, হুম। হুসেন মনে হয়। তখন ওই জায়গায় সেক্স ওয়ার্কার দলালদের সাথে একটা ঘটনা ঘটছে। বলতে সেক্স ওয়ার্কার দলালরা ওই জায়গায় আমার পানের স্টলের সামনে এসে তারা ব্যবসা শুরু করছে। তো আমি ওদেরকে খেদাইয়া দিছি। মানে আমি বলছি যে, "এই জায়গায় আমি ব্যবসা করি। তোমরা এই জায়গায় এই সিটে ঘাটে যেন দেখি না।" কারণ ওরা কি করছে, ওই এসআই কে গিয়ে পুলিশকে টাকা দেয় তো ওরা, দিয়া উনিকে পাঠাইছে। পাঠানোর পর উনি আমাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পর আমাকে এখন তো ছাড়তেছে না টাকা-পয়সার জন্য। তখন আমি কি করলাম, ওই যে আমার যে পানের দোকানটা যা জিনিস ছিল, ওই জায়গায় আরেকজন মানুষ ছিল আমার, তো উনি টাকা কই পাবে? আমার বাইরেও যায় না। তখন কি করলো, ওই যে আমার পুঁজি যা ছিল সিগারেট, পাইক একজন কম দামে বেচা, ওই টাকা দিয়ে আবার আমাকে ছুটাইয়া আনছে। পরবর্তীতে আমার তো পুঁজি নেই, এখন কি করব আমি? পরবর্তীতে শুধু পানের বাক্সটা রইছে। আমি আসছি। এটা আমার পানের বাক্সটা আমার মেজো ভাই দিয়েছিল ব্যবসা করার জন্য। তখন কি করছি, ওইটা ছিল স্টিলের ছিল পানের বক্সটা। তখন আমি আইসা ওইটা আবার বিক্রি করে আবার মাদকে চলে যাই আমি। আহা! মানে শেষ সম্বলটুকু এই আপনি বিক্রি করে দিয়ে মাদকে চলে আবার গেছেন। মাদকে চলে আবার যাই। হুম, হুম। আমি একটু কমেন্ট গুলো পড়ি, হ্যাঁ? আমি ইনু ভাইয়ের এলাকার আমাদের আলোর ফেরিওয়ালা। একদম, একদম। আম
সাফি আছেন। সাফি বলেছেন, "কই গো মাই আমি সিলেট থেকে, গুরু কই?" গুরু চলে আসছেন। উনি রাস্তায় আছেন, উনি আসছেন। একটু অপেক্ষা করেন, চলে আসছেন। আচ্ছা, আপু গুরু কখন আসবে? চলে আসবে। গাজীপুর থেকে শুনছি। কমেন্ট না পড়লে আপু তোমার কিউটনেস কিন্তু কমে যাবে। এজন্যই আমি বলি আমি কিন্তু আরো অনেক কিউট ছিলাম। আমি আরো অনেক সুন্দরী ছিলাম। কিন্তু এই আপনারা এই ধরনের অভিশাপ দিতে আমার কিউটনেস কমে 0 তে এসে ঠেকছে। আচ্ছা, আম মাদককে না বলি। ইমতিয়াজ আলী ইমন বলেছেন, "আপু আজকে ফার্স্ট ফেসবুক লাইভে দেখছি তোমাকে। থ্যাংক ইউ। আমি মান্না, ওনার এলাকার ছোট ভাই।" আপনার নাম জি, মান্না? জি, মান্না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ মান্নাকে। তাসফিয়া ইসলাম জানিয়েছেন, আ "আপু গুরু কোথায়?" গুরু আসছেন। আ আচ্ছা, আলমগীর হোসেন বলেছেন, "এই যে আন্টির মেয়ে, বড় আপু গুরু কোথায়?" গুরু আসছেন। আপু থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রুবেল। থ্যাংক ইউ। তাসফিয়া আছেন, নাঈম আছেন। শান্ত আপু কমেন্ট কেন পড়লেন না? এই তো পড়ে দিলাম। ফজলু নারায়ণগঞ্জ থেকে প্রথম দেখছি আপনাকে। থ্যাংক ইউ যারা এই প্রথম জয়েন করেছেন এবং শেয়ার করতে গিয়ে একদমই কিপটেমি করবেন না। আসসালামু আলাইকুম। শরীর খারাপ লাগছে তাও শুনছি। কেমন আছো? নাঈম বলেছেন, "জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।" গুরু আসছেন অন দ্য ওয়েতে, কিন্তু তার 15 মিনিট এখনো শেষ হয়নি। আমি জানি না অ্যাকচুয়ালি 15 মিনিট এক্সাক্টলি কতক্ষণে গিয়ে ঠেকবে। অতিথি ভাই কোথায় থাকেন? আজকে অতিথি ভাই আম সিলেট থেকে এসেছেন। সিলেটের কোথা থেকে? সিলেট কুশিঘাট বুরহানাবাদ থেকে। বোরহানাবাদ থেকে। আচ্ছা, আব্দুল হাশিম আছেন, বলেছেন, "আসসালামু আলাইকুম আপু, আমি সিলেট থেকে নিয়মিত শুনি। থ্যাংক ইউ আপু, তোমাকে ভালো লাগছে।" মাহফুজুর রহমান সুমন জানিয়েছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। সবাইকেই থ্যাংক ইউ। শোভা রুজানা নিয়তি আছেন। তারপরে আছেন হাবিজুল ইসলাম। হাই আপু, গাজীপুর থেকে শুনছি। আপু আমার ভাইও নেশার জগতে ছিল প্রায় ৭ বছর। এখন আলহামদুলিল্লাহ তার সংসার আছে, সে ভালো আছে। আজকের ভাইয়ার কথা শুনে মনটা খুশি হয়ে যাচ্ছে। নওগাঁও থেকে শুনছি আপু কালাম, আ আমি কালাম ভাই, ই আর আমি বলছিলাম অফিসের ভেতর থেকে আপনাদের কে ফজলু মানে বুঝি নাই। আচ্ছা, গুরু ছাড়া ভালো লাগছে না। জি, আমিও তাই বলছিলাম যে গুরু ছাড়া আসলে ভালো লাগার কথা না। বিকজ ভালোবাসার বাংলাদেশ ইজ অল অ্যাবাউট গুরু অ্যান্ড ইজ অল অ্যাবাউট গেস্ট। সো গুরু যেহেতু অ্যাবসেন্ট না, উনি আসছেন অন দ্য ওয়েতে। সো আমরা ততক্ষণে গল্পটাকে একটুখানি এগিয়ে নেই। কারণ আজকের অতিথি এসছেন সুদূর সিলেট থেকে। সো আমরা আসলে তার আম সময়টাকে এভাবে করে করতে পারি না। সো আমরা তাকে ওই স্পেসটুকু দিতে চাই যাতে তিনি গল্পটা বলেন। হ্যাঁ, ভাইয়া চলেন আমরা গল্পে হ্যাঁ, ওই আপনি ওই বাকি যে শেষ সম্বলটুকু ছিল সেটাকেও বিক্রি করে দিয়ে আপনি নেশার জগতে চলে গিয়েছেন। নেশার জগতে চলে যাই। তারপর? তারপর পরবর্তীতে দেখলাম এখন যদি ওইদিন বিক্রি করে যাই, তো এখন চিন্তা করলাম যে রাত্রে যদি বাসাতে যাই, হুম, তাহলে যদি বলে, "হ্যাঁ, তুমি এই কি কি হইছিল? কি ঘটনা?" যদি পুঁজিটা দেখাতে পারি না কি ঘটনা। হুম। তো ঐদিনও রাত্রে আমি বাসাতে যাইনি। ওইদিন রাত্রে আমি রেল স্টেশন প্ল্যাটফর্মে রই। এবং প্রচুর শীত ছিল। প্রচুর শীত ছিল। একটা পেপার প্ল্যাটফর্মে বিছাইয়া ওই জায়গায় শীতের মাঝে আমি ঘুমাই প্ল্যাটফর্মে। পরবর্তীতে আমি ২-৩ দিন বাড়িতে যাই নাই। তারপর টাকা পাচ্ছি না, নেশা করব কোথায় থেকে? আপনার খিদে পেত না? মানে নেশার কথা বাদ দেন। মানুষ তো ৩ বেলা ফান্ডামেন্টাল খাবার তো খায়। মানে হুম, নেসেসারি যে খাবারটা দুপুরবেলার, তখন রাতের। খিদে পেত আপনার না? নেশা যারা নেশা করে যখন ফ্লিংসড হয়ে যায় তখন তাদের আস্তে, আস্তে খানির ইয়েটা কমে যায় তাদের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খাওয়ারটা কমে যায়। অনেকের খাবার চাহিদাটা কমে যায়। তখন দেখা গেল যে টাকা নিয়ে কি করব? আমাদের এখানে সিলেটে একটা মাঠ আছে, আলিয়া মাদ্রাসার মাঠ। শাহজালাল মাজারের পাশে। তো ওই জায়গায় গেলাম। গিয়ে কিছু দলালরা আছে যে বি পজিটিভ রক্ত তোকাচ্ছে। তখন আমি রক্ত বললাম, "আমার আছে?" তো বলতেছে, "৳২০০ দেবে।" আমি বলতেছি, "না, আমি ৳২০০ বিক্রি করব না, যদি ৳৫০০ দেন।" এ এ এর মধ্যে আরেকটা ছিল আমার বন্ধু। সে বলতেছে, "কি করবে? যা, উনি আর ৳১০০ দেব না, ৳৩০০ দিয়ে দে।" তারপর আমি ব্লাড বিক্রি করলাম। দেখার পর আমার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। কি করি? বাড়িতে যাই না, খুবই মানে নোংরা অবস্থা, কাপড়। তখন আমার শরীরে দেখা গেল যে একটা ভাই সিলেট রেল স্টেশনে নামছে। নামার পর সে পেতালিন ইনজেকশন নিচ্ছে। পেতালিন যেটা তখন তখন
হুম। তখন সে পেতালিন ইনজেকশন নিচ্ছে। আচ্ছা, আমাদের আজকের মহা অতিথি, গল্পে থাকি না না না, আজকের মহা অতিথি গুরু, গল্পে থাকি। না না না, আপনার একটা গ্র্যান্ড ইন্ট্রোডাকশন তো হওয়া উচিত। আমার তো মনে হয় আপনি আমাদের অতিথি আজকের, তো আসতে কোনো সমস্যা হয়নি তো স্যার? না, আমার সবচেয়ে ভালো লাগা গুরু গুরু নাম শুনি, কিন্তু কখনো আজকে দেখেননি? কখনো দেখেছি ইয়েতে, কিন্তু সরাসরি দেখে যে অত্যন্ত ভালো লাগছে, যে ভালোটার লাগাটুকু আমি কিভাবে প্রকাশ করব এখন আমার পারতাছি না। ওকে, তারপরে বলছিলেন পেতালিন। আচ্ছা, গুরু কি গল্প শুনতে শুনতে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। তখন সে ঢাকা থেকে রেল স্টেশনে যায় আমাদের সিলেটে, যার পর সে পেতালিন ইনজেকশন নিচ্ছে, প্যাথাড্রিন। পেতালিন। তো সে কি করলো, ওই পেতালিন ইনজেকশন নিচ্ছে বাদে আমরা দেখছি যে আমরা তো হিরোইন খাই, সে পেতালিন নিচ্ছে। তখন সে নেওয়ার পরে বলতেছে যে তোমরা হিরোইন দেখে এই পেতালিন ইনজেকশনটা নিলে খুবই ভালো হবে, মানে হিরোইন না নিয়ে এটা নিলে ভালো হবে সে বলতেছে। তখন কি করলাম আমরা, ওই যে এই হিরোইন খাই, দেখা যায় যে হিরোইন থেকে ওই পেতালিনে বেশি ফিলিংস। তারপর এই ফিলিংসটা দেখার পরে আস্তে আস্তে আমি পেতালিন নিতে শুরু করলাম। পেতালিন নেওয়ার পর দেখা গেল যে আমার অ্যাবসেস হয়ে গেছে, এইখানে পচে গেছে, এইগুলো পচে গেছে, এইগুলো পচে গেছে, মানে মানুষ আমার পাশে দাঁড়াচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে, বাড়িঘর সবাই ছেড়ে দিয়েছে। হঠাৎ আমি এইভাবে একটা অকেজে রেল স্টেশনের ট্রেন ছিল, ডাব্বা ছিল, ওই ডাব্বা থাকতাম। তো দেখা যাচ্ছে ডাব্বা থাকার পরে যারা মাদক বিক্রি করতেছে তাদেরকে পুলিশ আসার আগেই তারা চলে যায়, আর আমরা যারা অ্যাডিকশন নেশাগ্রস্ত আমাদেরকে পুলিশ প্রচুর মাইন মারে, এবং আমাদের মাদকাসক্ত যাদেরকে তাদেরকে ধরে নেয়। আমার এখনো দাগ আছে এই জায়গায়, মানে আমি হাঁটতে পারতাছি না, পুলিশ আমাকে ডাব্বাতে এসে তো মাইর দিল, মানে বলার মতো নেই এইটা। তারপরে আমি, পুলিশ আমাকে জেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারপরে একজন পুলিশ ছিল, খুবই ভালো মানুষ, বলতেছে ওরে তো থানায় নিতে নিতে সে তো মারা যাবে, তাকে কেন থানায় নিবেন। যাক, আমাকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে দেখা গেল যে মানুষ 5 টাকা দিয়ে একটা কুকুরকে কিন্তু রুটি দেয়, কিন্তু একজন নেশাগ্রস্ত মানুষকে রুটি দেয় না। দেখা গেল ওই দিন আমি নেশা টাকা পাচ্ছি না, হাঁটতে পারতাছি না, প্রচুর পেটে খিদা লাগতেছে। কি করি, সেদিন তার কিছু হাঁটতে পারতেছি না, যেখানে বসে আছে এখানে, ওইদিকে নেশা না নেওয়ার কারণে প্রচুর মাথা ব্যথা, সারা শরীর ইয়ে করতেছে। এদিকে আমার মা অনেকদিন থেকে বাড়িতে যাই না, মা আর আমার ফুফু আমাকে খুঁজছে, সিলেটে আনাচে খানাচে কোনো জায়গায় পাচ্ছে না, পুলিশে নিছে না, জেলে গেছি, কোথায় গেছি, এগুলো কিন্তু অনেক খোঁজাখুঁজি করতেছে। একটা মিনিট, রাব্বানী শেখ জানিয়েছেন যে মুখে ডাকি মা সে মুখে মাদক না। সৈকত আহমেদ জানিয়েছেন আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুনছি, তারপর সিটিজি থেকে আছি, প্রায় 10 বছর ধরে শুনছি গুরুকে, স্বপ্ন জানিয়েছেন। তারপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুরুকে আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তুমি আমার চিরচেনা বলেছেন, এবার খুব ভালো লাগছে, জি থ্যাংক ইউ সো মাচ। ভাই কেমন আছেন? আমি একজন মাদ্রাসায় পড়া ছাত্র, আমার জীবন কাহিনী বলতে চাই। জি অবশ্যই চলে আসবেন, কোনো সমস্যা নেই। দুজনকে অনেক সুন্দর লাগছে। ইনু ভাইয়ের আচ্ছা 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 আচ্ছা, গুরু শুনছি সিলেট থেকে জয়েন করেছি। আচ্ছা, আর অনেকে সুন্দর লাগছে যদি বলে থাকে আমি তখনই বিশ্বাস করবো, 2-500 শেয়ার হয়ে যাক, মানে দোকান বেচা বিক্রি একটাই, আর প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট থাকুক, কারণ আমি ভিউয়ারশিপের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দেখলে ভাবি যে আমাদের এঙ্গেজমেন্ট বেটার, সো ইট সাউন্ডস গুড যে আমরা ঠিকঠাক পথে আছি এবং প্রোগ্রাম ঠিকঠাক যাচ্ছে। জি, তারপর খান, আপনি খান, পানি খাইছে, ওরা স্পন্সরশিপ দেয়নি এখন, নিচে থাকুন। তখন এই নেশা করে আমি রেল স্টেশনে পড়ে থাকি, মা খুঁজছে আমাকে, পায় না, কেন আমি ওই যে রেল স্টেশনে ওকে ডাব্বার ভিতরে ঘুমাই ইয়ে করি। তো আমার 2 দিন প্রচুর, মানে না হাঁটতে পারি না, চলতে পারি না, কিছু না। তো হঠাৎ
মেস্ট অফ হেপ প্রজেক্ট নামে একটা এইচএবি এইডস প্রিভেনশন প্রজেক্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট, তাদের ছিল ওই যে ড্রাগ এডিকশনকে এইচএবি এইডস প্রতিরোধের জন্য কার্যক্রম, প্লাস তারা ওই যে যারা মাদকাসক্ত প্যাথেলিন ইনজেকশনের নেশা নেই তাদেরকে সুস্থ করার প্রয়োজন। তখন আমি রেল স্টেশনে পড়ে আছি ওই ডাব্বাতে, তখন তারা প্রথমে যায় আমার কাছে, যাওয়ার পরে তারা অনেকদিন থেকে যাচ্ছে রেল স্টেশনে, কিন্তু কোনো মানুষকে তারা পুনর্বাসন এড়িয়ে চিকিৎসায় পাঠাতে পারতেছে। তখন এই আমি পড়ে আছি, তো একটা বন্ধু আসছে, সে নেশা করতো। রিদওয়ান আর হাবিব, এটা আপনি পড়েন, আমি পড়বো না। পরে বলবেন নিজের প্রশংসা বেছে বেছে নিজেই পড়তেছি। রিদওয়ান হাবিব এটা পড়েন, জোরে জোরে পড়েন, এটা পড়েন। যাতে শান্তপুর মতো একটু গুলুমুলু মেয়ে আমার বউ হয়, এই কথা তো সত্য। আমি আর কত অ্যাঙ্গেলে কত ডিরেকশনে বলবো। আজকে তো বলেন নাই। যখন আপনি গত প্রোগ্রামে অসুস্থতার কারণে গেলেন, তো আপনি দেখেন তো 80% টেক্সট আপনাকে ঘিরে যে আপনাকে মিস করতেছে, আপনি নাই কেন পড়েন না? পরে মানুষকে তো অনেক ভালোবাসা প্রীতি দেন প্রোগ্রামে থাকা অবস্থায়। আমার এই কোশ্চেনের সঠিক উত্তর দেন, আসলে কি পড়েন? পরে না, আমি অবশ্যই পড়েছি। আমি দেখলাম যে আমি যাওয়ার পরে কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত আমি জেগে থাকি, শুধু এগুলো পড়তে থাকি। তো আমি দেখলাম যে 70 থেকে 75% কমেন্টস যে কই উনি নাই কেন, যারা দেরিতে মানে জয়েন করছে আর যারা আগে জয়েন করছে তারা হয়তো অ্যান্সার দিচ্ছে যে উনি একটু অসুস্থ। থ্যাংক ইউ। সো এইটা আমার কাছে এখন খুবই ক্লিশে না, নর্মাল মনে হয় যে এটাই স্বাভাবিক। এটা তো আমি প্রোগ্রাম যেদিন আপনার সাথে শুরু করি সেদিনই বলছিলাম যে ইটস কোয়াইট এক্সপেক্টেড যে এইরকম প্রেজেন্স অফ মাইন্ড, এরকম ডেলিভারি, এরকম একটা আরজে আমার সাথে স্টেজ শেয়ার করতেছে বা স্ক্রিন শেয়ার করছে। সো এইটা সময় লাগে না। আমি দেখেছি এর আগেও কোয়েঙ্কারদের ক্ষেত্রে যে সবাইকে আপন করে নেয় এই ভালোবাসা বাংলাদেশের ক্যানভাস, বাট আপনার ক্ষেত্রে আরো কম সময় লাগবে এবং এটা লঙ্গার হবে, একটা লয়ালিটি তৈরি হবে, এবং সেটা তৈরি হয়ে গেছে খুব দারুণ ভাবে। এবং ওই ট্রান্সফরমেশনটা, যদি অঙ্গনকে সবাই অনেক ভালোবাসে, তারপরে ট্রান্সফরমেশনটা একেবারেই চোখে লাগেনি, এবং তার চাইতে অঙ্গনের জায়গাতে আছে, কিন্তু হয় না এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট হলে ট্রান্সফরমেশনটা এত স্মুথ ছিল, চোখে লাগেনি। এবং যেটা হওয়ার তাই হয়েছে। 70 to 80% ক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস করে সবাই কমেন্ট করতে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ গাইস, ইউ অল আর মাই লাভ, থ্যাংক ইউ, টেক মাই লাভ। এবং আজকের গেস্টের জন্য, আজকের অতিথির জন্য, মানে সরি গুরুর জন্য, আজকে গুরু একটা অলিভ কালারের তাই একটা, এটাকে জ্যাকেট বলা যায়, বাট আমি কোন স্পন্সরের নাম শুনতে চাই না। স্পন্সর না, এটা হচ্ছে ডিজাইনার ব্লেজার, যেটা জায়েদ খান পরে ওই দেখে গরিব আদমি আমার যত কাপড় চোপড় আগে ছিল সব বিক্রি করে এটা কিনে নিয়েছে। ওয়াও, তাই? মুম্বাই থেকে। তাহলে তো আজকে গাড়ি নিয়ে আসতে পারেন না, তাই না? এই কারণে গাড়িও মানতেছিল না, বারবার দেখতেছিলাম স্পিড ব্রেকারে পড়লে যেরকম গাড়ি হয় ওরকম করে বাড়ি খাচ্ছে, কারণ এই ধরনের গেটআপের বাট পোশাক এই কালারটা দিতে আপনাকে পারে। এত সুন্দর মানিয়েছে, এত দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ, বাট আমি দোয়া করি যে সবসময় তুমি আমার সাথে এরকম কয়েকটা লাইট নিয়ে ঘুরো, তবেই মনে হয় এই কালারটা মানাবে। আইদার আমি শেষ। যে আপনি বলছিলেন যে লাইটের কালার আর লাইটের আলো আরো বেশি ছিল, আপনি আসার সাথে সাথে লাইটের আলো ডিম হয়ে গেছে, কারণ আপনার সামনে এই লাইট আসলে জ্বলে উঠতে পারে না। সো প্যাথেটিন আর হিরোইনের টানাটানি। তারপর তখন আমার ওই যে একটা ভাই যায় যে অবস্থায় প্যাথেলিন, তখন দেখা গেল যে সে প্রথম নিচ্ছে, তো সে নিতে পারতেছে না কিভাবে প্যাথেলিনটা নিচ্ছে। তখন দেখা গেল আমি বললাম এদিকে আস, আমাকে একটু দিস আর তুই তোকে দে। তখন আমি তাকে দিলাম একটু, আর আমি নিলাম একটু। তখন গেল শরীরে একটু ভালো হয়ে গেছে। আমার শরীরে এগুলো সব পচে গেছে, প্যাথেলিন নিতে নিতে শিরা এগুলো। কিন্তু আপনি যে বললেন যে তখন ওই যে এই যে এগুলোতে দাগও আছে এখনো। আচ্ছা, আপনি 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 বলছিলেন যে আপনাকে রেস্কিউ করতে একটা অর্গানাইজেশন বা একটা সংগঠন এসেছিল, যে মেরিস্টপ ক্লিনিক, যে একটা এটা হেপ প্রজেক্ট। মেরিস্টপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেরিস্টপ ক্লিনিকের নাম শোনা যায়। জি জি। তখন তারা ওই যে বাংলাদেশে এটা কেয়ার বাংলাদেশ এনজিও আছে, তারা পার্টনারশিপ ছিল, কেয়ার বাংলাদেশ দিয়েছিল যে ড্রাগ এডিকশন যারা আছে তাদেরকে এই যে বেড সম্পর্কে সচেতন করা হবে, আর যারা নেশা করবে তাদেরকে রাজশাহী আপোষ পুনর্বাসনে তাদেরকে ট্রিটমেন্টের জন্য 1 মাস পাঠানো হবে। মিশন হসপিটালের অপোজিটে এটা রাজশাহী আপোষ গেছিলেন আপনি? আপোষ আমি ট্রিটমেন্ট করছি, আমি এটা পরবর্তীতে আসতেছি। মানে ক্রিশ্চিয়ান মিশন যেটা আছে ঠিক তার অপোজিটে আপোষ। জি জি জি। তারপর চণ্ডীপুর এলাকা
না, জাউতলা লক্ষ্মীপুর। ওইটা আরেকটা ব্রাঞ্চ জি, জি, ঝাউতলা জি, লক্ষ্মীপুর। হ্যাঁ। আপোষ, আপোষ। আর আপনি বলতেছেন আপন তো হচ্ছে ইয়ে। না, আপোষী ঝাউতলা একটা ব্রাঞ্চ, আর একটা মনে হয় ওদের মিশন, ক্রিশ্চিয়ান মিশনের সামনে একটা আছে। কারণ একটা আছে আমাদের- বারাকা, ওদের একটা বারাকা আছে। হুম, গুরু। জি, আমাদের বলেন। গুরু কিন্তু রাজশাহীর ছেলে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তারপর ও দেই। তখন আমার একটু শরীরে একটু নেশা করার পরে একটু ভাব আসে। ভাব। হুম, একটু ভাব আসে। হুম, ক্লাকটা আর কি একটু কমে যায়, ক্লাকটা হুম। নেশা না দিলে। কি কমে যায়? ক্লাক মানে নেশা না করার কারণে যে আমরা অসুস্থতা ভোগ করি, হ্যাঁ। এই অসুস্থতা একটুটা কম কমে লাগে আর আসে, কি। কম হ্যাঁ, লাগে, হ্যাঁ, কম বুঝতে লাগে। পেরেছি, হ্যাঁ। কম লাগে। হুম। তখন ওই জায়গায় পড়ে আসি। তো হুম। ম্যাজিস্ট্রেট একজন মাঠ কর্মী ছিল, হুম। ওর নাম সেলিম ভাই ছিল। হুম। তখন ওই সেলিম ভাই যায়, তো গিয়ে বলতেছে তোমার এগুলোতে গা, তুমি এই আমরা কিন্তু খুব বেশি সময় নেই কিন্তু, হ্যাঁ আচ্ছা, ইনু ভাই একটু তাড়াতাড়ি বলতে হবে, আমরা কিন্তু আরো অনেক গল্প, কারণ আপনি এখন কি করছেন এই অবস্থা থেকে ফেরত এসেছেন, আমরা সবই শুনবো। জি, জি। তো পরবর্তীতে ওদের মাধ্যমে বলতেছে যে আমাদের ওই জায়গায় গেলে তোমার এই চিকিৎসা হবে, তুমি সুস্থ হতে চাইলে তোমাকে রাজশাহী আপোষে পাঠাবো, ওই জায়গায় সুস্থ হবে। তখন ওই জায়গায় আমার মাদকাসক্ত অনেক বন্ধু বান্ধব ছিল, তখন তো হুম। বলতেছে ওরা তো রাজশাহী নিয়ে তোকে কিডনি বিক্রি করবে, এইটা করবে, সেইটা করবে। আচ্ছা। তখন আমি বললাম, চিন্তা ওঠার বুক লাগে যে নেশা করেছি, আপনার তো জীবন শেষ, সবকিছু হারিয়ে ফেলেছি, এখন তো মোড় এক পথে পাও এক পথে, যা আবার পরে হবে। তখন আমি ওদের সাথে যাই, ওদের অফিসটা ছিল সিলেট উপশহরে। তখন আমি ওই অফিসে যাই, যাওয়ার পর তারা ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে ওষুধ দেয়, খাই। খাওয়ার পরে এইভাবে একটু আমি মামার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এইবার কদিন ওষুধ খাই। তখন আমার মা বলতেছে যে তুই এই ওষুধগুলো কি জন্য খাচ্ছ, কে দিচ্ছে তোকে? আমি বললাম যে মা আমি ওই যে উপসের একটা অফিসে যাই মেস স্টপে, তো ওই জায়গায় তারা গেলে ওই যে এই ওষুধগুলো দেয় আমাকে, ভালো হলে তারা বলছে যে যদি কয়েকদিন তাদের এখানে আসা যাওয়া করি, তারা ফ্রি রাজশাহী ট্রিটমেন্টে পাঠাবে আমাকে। একটা টেক্সট পড়ে লিখছেন যে আজকের অতি থেকে আমি চিনি সিলেট শহরের ভাই আমার, উনি এই পর্যন্ত অসংখ্য পরিবারকে মাদক মুক্ত করেছেন, ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। আচ্ছা, জি, আমরা এই গল্পটা শুনবো। তারপর তখন আমি তখন আমার মাকে বলি, তো আমার মা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একদিন নিয়ে যাও। তখন প্রতিদিন আমার মা সকালে 10টার সময় আমাকে ওই জায়গায় নিয়ে যেতেন। এই গল্পটা শেষ করে আমরা আপনার বর্তমান অবস্থাতে চলে আসবো। জি, জি, জি। তখন যাওয়ার পরে এই যে মা যাইতেন, যাওয়ার পরে 1 মাস তারা দেখতো, আমাকে পুল আপ দিয়েছিল, আমি সত্যিকারে ভালো হব না। তখন কিন্তু আমি ওই যে রাজশাহী, আমার মা জীবনে কখনো সিলেটের বাইরে যাননি। তখন আমাকে আমার মা শ্যামলী গাড়িতে গিয়ে রাজশাহী আপোষ পুনর্বাসনে ভর্তি করে আবার ওই দিন আবার চলে আসেন, গাড়িতে প্রচুর অসুস্থ হয়ে যান। এই পরবর্তীতে আমি সুস্থ হই। কত মাস থেকে সুস্থ হন? আমি 1 মাস ট্রিটমেন্ট করে সুস্থ এই জায়গায়। এখন বর্তমানে কি অবস্থা? এখন বর্তমানে আল্লাহর রহমতে আমি ভালো আছি, অনেক প্রতিষ্ঠিত আছি আল্লাহর রহমতে। কতদিন ধরে নেশার সাথে আমি 2005 সালে আছেন, এখন অনেকে নাই? নাই, এখন আমি নাই। আমি 2005 সালে ডিসেম্বরের 1 তারিখ সুস্থ হয়েছি। আজ তো 23-18 বছর। 18 বছর কি কোনো নেশা? না, এখন আমার কোনো নেশার চাহিদা নেই এখন আমার। এখন তাহলে আপনার কাজগুলো শুনি। তারপরে ওই জায়গায় সুস্থ হওয়ার পরে আসার পরে আমি ওই মেস স্টপে তারা আমাকে যাই, তো আমার মা বললেন ওই যে কাউন্সিলিং করা হচ্ছে যে তাকে এখানে পাঠাইয়েন। তখন দেখা যায় সিলেটে কোনো মাদকাসক্ত যে রাজশাহী যেত না। যখন আমি আসলাম, আইসা ওই অফিসে বসতাম, তাদের সাথে যেতাম, তখন আমি ওদেরকে বুঝাতাম যে তোমরা যদি এই দেখো আমি গিয়ে রাজশাহী গিয়ে ভালো হয়েছি, তোমরা গিয়ে ভালো হয়ে আসো। তখন আমার দেখা দেখি অনেকেই কিন্তু ওই যে রাজশাহী গিয়ে ট্রিটমেন্ট করে আপোষে ভালো হয়েছে। মানে আমাকে একটা মডেল তৈরি করা হচ্ছে ওই জায়গায়। পরবর্তীতে দেখা গেল ওই আমার সাথে কেউই বসে না। নেশাখোর মানুষ একটু কয়েকদিন ভালো থাকবে, কদিন পরে আবার নেশাগ্রস্ত হয়ে যাবে। তখন আমার বাড়ির পাশে ওই যে সুরমা নদী ছিল, তো নদীর পাড়ে গিয়ে বসতাম, ওই যে নদীকে নিয়ে মাঝে মাঝে আমি চাইতাম। তারপর এইভাবে আর কি গান লিখতেন? গান লিখতাম না, একটা গান গাইতাম আমি। গানটা ছিল আমার একটা ছিল যে নেশাকুরের বেদনা সর্বলোকে জানে না, জানলে গান শুনি গেয়ে ফেলেন। আমি যেটা পুরো সুর বলতে পারবো না। যেভাবে সুরমা নদীর পাশে গাইতেন, কাছে আসেন, এটার কাছে চলে আসেন একদম, তাহলে ভয়েসটা একদম নদীর কাছাকাছি চলে যাবে, একদম কাছে আসেন, মুখটা আগে নেন, এটা তো আগাইতেই পারবেন। নেন, এনে মুখ দিয়ে বলেন।
নেশাখোরের বেদনা সর্বলোকে জানে না, জানলে জানে আমার মালিকের রব্বানা। প্রথম যেদিন নেশাখোরি খেলেছিলাম লুকাচুরি, তারপরেতে নেশা করে পেলাম শুধু চাথনা। এখন আমায় কেউ পায় না ভালো, সবাই বলে পাগল ও মস্তানা। একা একা গান করতেন নদীর পাশে, নদীর পাশে গান কেউ মিশতে চাইতো না, তাই তো? মিশতে চাইতো না। তারপর? আর তারপরে আমি ওই যে এই জায়গা থেকে দেখা গেল সময়টা মেস স্টপে কাটাতাম, কেউ কাটে না। তখন আমি কি করতাম, ওই যে মেস স্টপটা বন্ধ হয়ে গেল, তখন আর সময়টা পছড়িয়ে গেল, দেখা গেল এইভাবে কাটছে না। তখন আমি কি করতাম, ওই যে কাগজ আছে না, কাগজ মানুষের ফেলে দেওয়া কাগজ, এইগুলো দিয়ে আমি কি করতাম, ওই যে বিভিন্ন ধরনের ঘর বানাতাম। তারপরে জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জাসমিন মিলি আপা, আমার শিক্ষাগুরু হরিদাস ঠাকুর স্যার, এই ওরা আমার এগুলো শিল্পচর্চা দেখে প্রচুর পছন্দ হলো। দেখা গেল আমি ওইগুলো শিল্পচর্চা কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘর বানাতাম, এগুলো লিখে দিতাম যে মাদককে না বলো, এইচআইভি বেশ প্রতিরোধ করো, নারী জিদ্দাত করে না বলো। বিভিন্ন অফিসে এগুলো আমি গিফট করতাম মাদকের জন্য। পরবর্তী দেখা গেল না কোনো কাজও পাচ্ছি না। তারপর দেখলাম ওই আমার এই শিল্পী চর্চাতে একসঙ্গে দেখা গেল জেলা তথ্য অফিসের মিলিয়াপা, উনি বিভিন্ন সচেতনমূলক করতেন, মেলা দিতেন বিভিন্ন দিবসে, আমি এগুলো প্রচার করতাম। কিন্তু আমার কোনো কাজ নেই, মানুষ পাই না, কি করি। এসব যে কষ্ট লাগলো। বাড়ির মার কথা ছিল যে তুমি সুস্থ থাকো, আমার কিছু প্রয়োজন নেই, মার কথা হলো। তো যাই হোক, আমার বাড়ির পাশে একটা কলোনি ছিল, তখন এটা 2005 সালে সুস্থ হওয়ার পরে। তখন আমি ওই কলোনিতে দেখতাম বাচ্চারা অনেক বড়, 6 বছর 7 বছর হয়ে গেছে, মানুষ তো আমার পাশে আছে না। কি কাজের দিকে গেলেন, কি কাজে এখন আছেন, সেটা একটু তাড়াতাড়ি আমি এখন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা হিসাবে আছি এখন বর্তমানে আমি। আচ্ছা। আর পাশাপাশি আমি একটা 2007 সালে একটা টার্গেট গ্রুপ বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল প্রতিষ্ঠাটা করেছি 2007-এ। এখন এই স্কুলটা বর্তমানে 2জন ম্যাডাম আছেন এবং এটা আপনার প্রতিষ্ঠা করা? এটা আমি এটা প্রতিষ্ঠাতা, এবং এটা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন চালাচ্ছে স্কুলটা। কতজন ছাত্রছাত্রী? এখানে 60 জন ছাত্রছাত্রীরা আছে। এটা সব টার্গেট গ্রুপ বাচ্চাদেরকে, এটা খুবই তারপর আমি সংগঠনও চালাই। আপনি বলেন। হ্যাঁ, জি। তো তারপরে ওই যে আমি সবচেয়ে আমার সুস্থতার প্রথম লক্ষ্য হচ্ছে, যদি ওই যে আমাদের বাড়ির পাশে যখন ছিল একটা কলোনি ছিল, তো দেখতাম সকালে মারা ওই মাটি কাজে চলে যেত, ইটের বাট্টা আছে না, ইটের বাট্টা মারা চলে যাচ্ছ, অনেকে বাসা চলে যাচ্ছ, এইসব বাচ্চাদেরকে দিয়ে তারা বাসায় চলে যেত, কেউ টুকাইয়ে চলে যেত, কেউ দেখতাম। তো আমার খুব কষ্ট লাগতো যে আমি তো বেকার করি, ওদের জন্য তো কিছু করা যায়। তো এইভাবে আমি 7 জন বাচ্চাটিকে দিয়ে বাড়ির উঠানে প্রত্যেক দিন পড়াতাম আর শিল্পী চর্চা করতাম। এভাবে চলার পর হঠাৎ কেয়ার বাংলাদেশে আমার চাকরি হয়ে গেল। কেয়ার বাংলাদেশে চাকরি হলো। এখানে একটা বিশাল কাহিনী আছে যে আমার থেকে অনেক শিক্ষিতরা মাস্টার বিএ ফার্স্টটা গেছে, তো আমি ওই জায়গায় গেছি ইন্টারভিউতে। তখন দেখা গেল যে আমি উঠে আসে যে না, এখানে মাস্টার বিএ ফার্স্ট, আমি কি ওদের সাথে কি চাকরিতে পারবো, আমি কি হবে ইন্টারভিউ পারবো না বলে আমি চলে আসি। চলে এসে একটা দোকান ছিল, ওই জায়গায় চা খাই পাই, হোক আর না হোক একবার যাই, হয়তো বা কিছু শিখতে পারো। সত্যিকার ওই জায়গায় কেয়ার বাংলাদেশের হেডকোয়ার্টার থেকে যারা গেছেন, সুনি আফরিনুনির নাম, তারপর আরো কে ছিলেন, তো তারা যাওয়ার পর আমাকে ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউতে বললেন যে আমি ভালো করেছি, ভালো করার পর ওই জায়গায় চাকরি হয়েছে। এখন মা বলতেছে যে ড্রাগের শিক্ষণ নিয়ে কাজ না, এখানে তুমি কাজ করতে পারো না। আমি বললাম না, আমি পারবো, আমার এই ফেক বিশ্বাস আছে। আপনার মা আবার ভাবতেছে যে আপনি হয়তো আবার ঢুকে যেতে পারেন। যখন এইভাবে আমি সময় কাটাতাম, আর আমার মূল কাজটা হচ্ছে যে আমার লক্ষ্য ছিল যে আমি না, যারা মাদকাসক্ত তাদের সামনে যাওয়া মডেল হিসাবে তাদেরকে ভালো করব, এবং অনেকে 22 জনকে আমি ভালো করেছি এই পর্যন্ত। 22 জনকে ভালো করেছি। 22 জনের মাঝে 16 জন সুস্থ আছে, আর বাদ বাকিরা তার বাবার পুনরায় রেশায় চলে গেছে তারা।
এবং 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 আপনার এই থ্রু আউট দ্য জার্নি একটা মানুষ সবসময় আপনার পাশে ছিল, সে হচ্ছেন আপনার মা। আমার মা ছিল। যার জন্য মানে গুরু হয়তো উপরে উঠতে উঠতে কিছু অংশ মিস করে যেতে পারেন, ওই জায়গাটা আমি একটু ধরিয়ে দিই যে ওনার পরিবারে ওনার ভাইরা কিন্তু ওনার মাকে এবং ওনাকে বাসা থেকে বের করে দিয়েছেন। কেন ওনার মা বারবার ওনাকে খুঁজে নিয়ে এসেছেন, ওনাকে চাকরি দিয়েছেন, ওনাকে বাসায় ঠাঁই দিয়েছেন, কারণ উনি তখন এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে উনি বাসায় সবার সমস্ত টাকা পয়সা খুঁজে খুঁজে নিয়ে নিয়ে উনি আসলে নেশা করেছেন। এমনকি তার বাবা যখন মৃত্যু পথযাত্রী, তখন তার বোন ওনার হাতে 500 টাকা দিয়ে বলে যে একটা ইনজেকশন আর একটা ওষুধ নিয়ে আসতে, উনি ওই টাকাটা দিয়েও আসলে নেশা করে ফেলেছিলেন। তো এটা আসলে ওনার জীবনে অন্যতম বোধ হয় একটা দুঃখ এবং লজ্জাজনক একটা ঘটনা আর কি। এর বাইরে এই মুহূর্তে এই চেয়ারে বসে আর কোনো ঘটনা কি মনে পড়ছে যেটা আসলে প্রচন্ড লজ্জাজনক, কিন্তু এখন আপনি প্রাউডলি বলেন যে আপনি রিকভার করেছেন? না, জীবনে লজ্জাজনক সবচেয়ে বেশি, যেমন আমার জীবনে দুঃখ আছে তেমনি অনেক সুখী আছে। যেমন দুঃখ এটাই আমার জীবনে থাকে, যখন কোনো মানুষের কাছে আমি যখন যাই, তাকে যখন এই মাদক ছাড়ার জন্য বলি, কিংবা তাকে যখন আমি কোনো সহযোগিতা করতে পারি না, এটা আমার জীবনে সবচেয়ে কষ্টকর লাগে। কেন একজন মাদকাসক্ত, যে আমি আজ থেকে চার দিন আগে, আমার জীবনে কষ্টকর যে ভাষাটুকু আমি বলতে পারবো না, আমি একজন মাদকাসক্তকে দেখেছি যে সে মৃত্যুর শয্যায়। আর যদি আমি নেশা নিতাম, তার মতো যদি থাকতাম, তাহলে মনে হয় আজ আমি এই জায়গায় আসতাম না। কিন্তু সবচেয়ে কষ্টকর, নেশা একটা ভয়ঙ্কর জীবন। আমি আপনার সাথে একটু ট্রাভেল করে একদম এক্স্যাক্টলি ওই পরিস্থিতিগুলোতে যাওয়ার চেষ্টা করছি। যাবেন আমার সাথে? অবশ্যই। দেখি, আমাকেও একটু কম বেশি অ্যাডিক্টেড হওয়া উচিত, যাতে করে আপনার সাথে এই জায়গাতে আমি পৌঁছাতে পারি। প্রথম শুরু করেন কোন নেশা দিয়ে? প্রথম আমি সিগারেট দিয়ে শুরু, তারপর গাঁজা, তারপর হিরোইন, তারপর অল স্কোয়ার সব নেশা। গাঁজার যখন ফার্স্টের দিকে ফিল নিতেন, আপনি কলকাতা খাইতেন নাকি এমনি সিগারেটের সুগার চেঞ্জ করে? আমি সিগারেটে প্রথমে খাইছি, তারপর গাঁজাতেও খাইছি, মানে কলকাতাও খাইছি। মানে কি আপনি ওই লেভেলে টান দিতে পারতেন যে কলকার মুখে যে আগুন ধরে যায়, ওই লেভেলে টান দিতে আমি পারতেন? সব নেশাই অলস্কার ছিলাম। তখন গাঁজার সাথে কি চরস টরস মিশাইতেন, ভাঙটাও, নাকি শুধু ডাইরেক্ট? চরস বাং এইগুলো আমাদের সিলেটে মিলতো না, শুধু গাঁজাই খাইতেন। গাঁজা আমি ফেন্সিডিলে গেছিলেন নাকি? ফেন্সিডিল খাইছি, আমি ফেন্সিডিল খাইছি, ফেন্সিডিলের ব্যবসা করছি কয়েকদিন। কতদিন ধরে ফেন্সিডিল খাইছিলেন? এটা প্রায় আমি 6 মাস খাইছি ফেন্সিডিল। গাঁজা তো ধরেন কিছুটা শেক করে, একটু উলট পালট লাগে। ফেন্সিডিল খালে যে মাথার মধ্যে ঘাম, একটু চুলকানো ভাব, সিগারেটের সাথে একটু চিনি দিয়ে চা, ওই ফিলটা কেমন অনুভব না, এটা করতেন? তো ফিলিংস লাগতো, প্রচুর ফিলিংস লাগতো। তারপর এই শিফট করলেন কেন? এই জায়গা থেকে কোথায় আরেক জায়গাতে গেলেন এবার? হিরোইনে নাকি প্যাথাডিনে? না, আমি এই হিরোইন থেকে পরবর্তী গেছি পেতেলি। হিরোইনে যাওয়ার প্রশ্নের কারণ যে ওই ফিলটা আরেকটু বেশি পাওয়া যাবে, তাই? ইয়েস। দিয়ে আপনি কি ফিল পাইলেন এবার? না, আমি তো ভাবতাম যে এইটা থেকে এটা বেশি ফিলিংস, এটা গেলে এটা থেকে এটা বেশি, তারপর গেলেন প্যাথেডিন। প্রত্যেক জিনিসটাই বুঝছি যে এটা থেকে এটাই বেশি ফিলিংস মিলে। আপনার মা আদর করে কি নামে ডাকে আপনাকে? আমার মা আমাকে ইনু বলে ডাকে। মায়ের ডাক নামটা কি? মা ইনু বলেই ডাকে কি? ইনু বলে ডাকে, ইনুর বাবা বলে ডাকে। মা ইনু বাবা বলে ডাকে। ইনু বাবা? জি, এটাই বলে ডাকে। কত বছর নেশার মধ্যে ছিলেন? আমি 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত নেশাগ্রস্ত ছিলাম। ওকে, যা আপনি বলেছেন তা বলেছেন না, যা আপনি বলেননি সেটা হচ্ছে যে অনেকগুলো দিন, অনেকগুলো রাত, না আপনার বিবেক, না আপনার মানবিকতা, কোনো কিছুই ছিল না। আপনার সবকিছু একদম ধ্বংসপ্রাপ্ত ছিল। এমন বহুদিন, বহু রাত এরকম হয়েছে যে লোকের মুখে শুনেছে মা যে তার ইনু বাবা পড়ে আছে রাস্তার পাশে, ড্রেনের পাশে, ওইখান থেকে আপনাকে তুলে নিয়ে এসেছে। এরকম বহুদিন ঘটেছে যে অমুক বাড়িতে আপনি হাত দিয়ে চুরি করেছেন, বা অমুকের এই জিনিসটা আপনি 9-6 করেছেন যাতে করে নেশার টাকা সংকুলন করতে পারে। মানুষ আপনাকে ঘিরে ফেলেছে, গায়ে হাতও তুলেছে, মা ছটফট করেছে নির্দিষ্ট দূরত্ব থেকে। কিন্তু মানুষ যেহেতু জানে যে নেশাখোর, স্পেশালি হিরোইনখোর, সো এর পিছনে সহানুভূতি দেখানোর মতো কাউকে সেই মা পায়নি। কিন্তু আপনার ভাই বোনরা যারা সম্মান নিয়ে সমাজে চলে, তাদেরও তো মা, তাদের মায়ের এই ছটফটানি কষ্ট দেখে তাদের কলেজা পড়েছে, মায়ের কলেজা পড়েছে, বাট সামান্য কোনো জিনিস আপনাকে এতটুকু প্রভাবিত করেনি। আপনি রাতের পর রাত বাইরে থেকেছেন, মা জেগে জেগে অপেক্ষা করেছে তার ইনু বাবা বাসায় ফিরবে। আপনি রাতের পর রাত বিভিন্ন জায়গাতে পড়ে থেকেছেন, যেখানে খবর পেয়েছে মা ছুটতে চলে গেছে। যখন আপনাকে দেখেছে, আপনার জন্য আলাদাভাবে সবকিছু চুরি করে
চোরের মতো মা, ইনুর মা চোরের মতো, তার টাকা পয়সা, খাবার দাবার, একটু ভালো কোনো জিনিস যেটা বাকি ভাই বোনদের সামনে দিলে অপদস্থ হতে হবে, যে আমাদেরকে বাদ দিয়ে তোমার নেশাকর্মী ছেলেকে নিয়ে তুমি পড়ে থাকো, ওই নোংরা নিয়ে পড়ে থাকো, নোংরারই মা হওয়ার যোগ্য, আমাদের তুমি মা হওয়ার যোগ্য না। দিনের পর দিন সামনাসামনি এই কথাগুলো শুনেছেন, কিন্তু এত অভিশপ্ত জীবনের ভিতরে ছিলেন যে এতটুকু জিনিসগুলো আপনাকে প্রভাবিত করেনি। বাট নেশা অবস্থাতে যখন আপনি শুনতেন তখন কিন্তু কষ্ট দিত, আপনাকে পীড়া দিত। আবার ওখান থেকে বাঁচার জন্য সোজাসুজি ওই আড্ডাতে গিয়ে ভিড়তেন, যেখানে গিয়ে নেশা করে আবার এই জিনিসটা ভুলে থাকা যেত। কারণ হিরোইনে যখন আপনি মারতেছেন, হিরোইন আপনি যখন রাংতার মধ্যে নিয়ে নিলেন, একদম ফিল চলে যায় ওখানে, হিরোইন নিয়ে ফেলেছেন কিন্তু রাংতার উপরে, হিরোইন আছে, তাই পয়সা দিয়ে মারতেন নাকি দিয়ে? পয়সা ছাড়া পরে তো অভ্যাস হয়ে গেল, পয়সা দিয়ে মেরে যখন একটা টান মারতেছেন, আপনার ফিল যখন ঘুরতে থাকতেছে, তখন কোনো অপরাধ বোধ, কোনো কষ্ট, কোনো কিছুই থাকতেছে না। মাঝে তার ছেলে মেয়েদের কাছে নোংরা ভাবে অপদস্থ হচ্ছে। এলাকার মানুষজন ইনুরও শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র একটা দোষের কারণে সে মানুষটা, একটা মানুষ দোজকে যে পরিমাণ কষ্ট পায় তার 10 গুণের বেশি কষ্ট আপনি এখানে দিয়ে ফেলেছেন। সব জায়গা থেকে আপনি আস্তে আস্তে বের হচ্ছেন। আপনি হিরোইনে টান মারতেছেন আর কল্পনা করতেছেন যে আমার সবকিছু ঠিক হয়ে যাবে, এই তো কালকের পর থেকে সবকিছু শুধরে যাবে, আমি একটা বিজনেস দিচ্ছি, আমি অনেক টাকার মালিক হয়েছি, মাকে নিয়ে গাড়িতে করে ঘুরতেছি, আমার বিয়ে শাদী হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে মা আদর করতেছে, রোদে সামনে পিড়ানে বসে আমার বাচ্চা গায়ে তেল মাখাচ্ছে, আমি ফিল পাচ্ছি। এই তো এগুলো তো করছেন, হ্যাঁ এগুলো তো বলেননি আপনি। আমি আপনার মধ্যে আমার জিন আপনার মধ্যে ঢুকে গেছে। এখন আমি নাই, আমি ইনু হয়ে গেছি। আমি নেশা ওই সময়টাতে আছি 5 থেকে কত 10, ওই 5 বছর, ওই বছর আপনার সাথে বসে আছি। এই যে ফিলিংস এর মধ্যে থেকে আবার যখন ফিলিংস এর ঘোর কাটতেছে, কোনো কিছু কিন্তু নাই, কিছু কিন্তু ঘটেনি এবং ভবিষ্যতে কোনো কালই ঘটতো না। আবার ওই একই জিনিস আপনি দেখতেছেন যে কি পরিমাণ অপমান অপদস্থ হতে হয়েছে। যারা নেশায় আসক্ত, এদের মতো অভিশপ্ত জীবন এই পৃথিবীতে, অভিশপ্ত পাপ, অভিশপ্ত নোংরামি পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। এই আসক্তি, এই নেশা, স্পেশালি হিরোইন, প্যাথাডিন, ফেন্সিডিল, এগুলোর ভিতর দিয়ে যারা যায়, এই যাওয়ার ফলে যে সিচুয়েশন আশপাশে তৈরি করে, এর চাইতে কষ্টের, এর চাইতে ঘেন্নার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। আর যে মা তাকে পেটে ধরে থাকে, সে মায়ের কলিজা চারচার হয়ে যায়। আমার মনে হয় আপনার মা যে পরিমাণ কষ্ট শুধুমাত্র তার ইনুকে পেটে ধরার কারণে এই পৃথিবীতে পেয়েছে, যে পরিমাণ কষ্ট পেয়ে তার শরীরের রক্ত নীল হয়ে গেছে, আল্লাহর কাছে মনে হয় বিনা বেচরে তিনি পার হয়ে যাবেন। তারপরেও তার কলিজা ছেড়া ধ্যানকে পর করেনি। নিজের সন্তানরা সারা দিন এই খোঁটা মেরেছে যে তোমার মতো মা ওই রকম নেশাখোরকেই ডিজার্ভ করে, তোমার মতো মা ওই হিরোইন খোরের মা হওয়ারই যোগ্য, তোমরা আমাকে ছেলে বলে আর ডাইকো, আমরা পরিচয় দিব না তোমার। আর মায়ের ভেতর কলিজা পুড়ে গেছে। কারণ যারা একটা পিছিয়ে থাকে, যারা একটু কষ্টে থাকে, মা হিসেবে তখন তার প্রতি সমস্ত মায়া আর দয়া আর কষ্ট গিয়ে যায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কোনো কিছু আপনাকে তখন স্পর্শ করতো না। আপনি যে 500 টাকা বাবার দেয়া ট্রিটমেন্টের টাকা আপনি চুরি করে তখন নেশা করেছেন, এটা আমি এতটুকু অবাক হইনি। এর চাইতে আরো বাজে বাজে গল্প আপনার ভেতরে আছে, যেটা আমি আন্দাজ করে বলে দিতে পারবো, আপনাকে হয়তো হ্যাঁ বলতে হবে তখন, কিন্তু আমি বলতে চাচ্ছি না, যদি সত্যি আপনি ওই জায়গা থেকে ফিরে আসেন। সো এর চাইতে আমার দৃষ্টিতে পৃথিবীতে যারা এই মানুষগুলোর কাছের মানুষ হয়, স্পেশালি মা হয়, তারা যে পরিমাণ পুড়তে থাকে তার কোনো হিসাব নিকাশ নাই। গায়ে হাত তোলাতুলির ঘটনা ঘটছে পরিবারের মধ্যে, একবার না সেভারাল টাইম, এবং আপনি সেটার সাক্ষী, ঠিক না বেঠিক? এক্স্যাক্টলি। এবং যেই জায়গাতে যে মানুষটা তোকে আপনাকে আগলায় রাখতেছে সেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, শরীরে আহত হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, আমি যে একটা কথা সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করেছি, যে পৃথিবীর আদলে শয়তানের সবচাইতে বাজে আর নোংরা রূপ যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে হিরোইন খোর, প্যাথাডিন খোর এবং ফেন্সি খোরদের। সে কথা তো সঠিক, কারণ যে মানুষটা তার জঠরের মধ্যে আপনাকে আগলে রাখার চেষ্টা করতেছে, গোটা পৃথিবী থেকে বাঁচানোর চেষ্টা করতেছে, শুধু আপনাকে পেটে ধরেছে তাই, আল্লাহ মায়ের কোকটাকে আপনার জন্য নমিনেট করেছিল তাই, আর আপনি তাকেও কিন্তু কোনোভাবে ফিজিক্যালি হ্যারেস করতেও, আহত করতেও দ্বিধান্বিত হচ্ছেন না, যেহেতু আপনার তলায় আগুন দেওয়ার টাকা নাই পকেটে। এই তো এই যদি হয় ঘটনা, তাহলে তো আসলেই শয়তানের রূপে পৃথিবীতে চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে। এখন ইনি সত্যি কি বের হয়ে আসছেন আপনি?
জি। আমার দিকে তাকায় বলেন। জি, জি। আপনি কি অবাক হচ্ছেন না যে শালা আমারে চিনে কিনা এত ভিতরে গেল কিভাবে? না আমি নাকি বাটি চালান দেয় এরকম চিন্তা করতেছেন? না সবকিছুর পরও আপনাদের সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা। আছে। মাল খাওয়ার অভিজ্ঞতা আছে এজন্য বুঝতে পারলাম আপনি তাই বলতেছেন। না মাল খান না গুরু, আপনি মাল খাননি হয়তোবা, আপনি হয়তো আমার কোনো এডিকশনের সঙ্গে হয়তোবা দেখছেন, কিবা তার চলাফেরাটা কিবা কোনো ধরনের দেখছেন তার, এইভাবে আচ্ছা, কিন্তু আমি এভাবে কেউ না হলে বলতে পারার কথা নয়, কথা না। যেহেতু আপনি বহু মানুষকে শুধরাইছেন বলছেন, যেহেতু দিনের পর দিন ড্রাগ রিলিজদেরকে নিয়ে কাজ করেছেন বলছেন, কাউন্সিলিং এর পার্ট ছিলেন বহুদিন, নিজেও কাউন্সিলিং করে বহুদিনকে শুধরে করেছেন, তাই আপনার অবজারভেশন এভাবে বলতে পারার কথা না। যদি ওইটার মধ্যে না থাকে, হয় ব্যবহার করুক অথবা কাউন্সিলর হিসেবে। কাউন্সিলর তো সাধারণত নেশা করে না এমন মানুষ কমই থাকে, কাউন্সিলর ওদেরকেই নমিনেট করা হয় যে কিভাবে বের হয়ে আসলো। আসলে আমার পাণ্ডিত্য বোঝানোর জন্য কিন্তু কথাটা তুলতেছি না, একটা কথা বলার জন্য কথাটা তুলতেছি যে কি পরিমাণ দরদ থাকলে, কি পরিমাণ মহব্বত থাকলে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর এই ক্যানভাস কি করে না, কিভাবে এতে সাম অন করলে একটা শরীরের মধ্যে, একটা মনের মধ্যে আরেকটা মন মিশিয়ে ফেলতে পারে, এটাই হচ্ছে আমার ক্ষমতা। কারণ এই একটা ফেকিং চ্যানেল যেখানে অনেক বেশি ভিউয়ারশিপ না হলেও, অনেক বেশি কমেন্টস এর বন্যা না বয়ে গেলেও, প্রত্যেকটা মানুষ জানে যে মানুষটা যখন যাকে নিয়ে প্রোগ্রাম করে গত 16-17 বছর ধরে তার শরীরের সাথে তার শরীর সে মিলিয়ে দেয়, তার আত্মার সাথে তার আত্মা মিলিয়ে দেয়, তার মনের সাথে তার মনের মিলন ঘটিয়ে দেয়। যেই কারণে আপনার ভেতরে আমি ট্রান্সমিট করতে পারছি আমার ইমোশনটা, বিধায় আমি এভাবে বলতে পারছি, অভিজ্ঞতার জন্য না। আমি কি বুঝাতে পারছি আমার জায়গাটা? তাহলে আমি আরো কিছু কথা আপনার কাছ থেকে আশা করতেই পারি। আমি জানি আপনি অসম্ভব বাজে যে নেশার সেক্টরগুলো সেখান থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারছেন, বাট পুরোপুরি রিলিফ কবে নেবেন? আমার দিকে তাকায় শুধু কথাটা বলেন, মাইক্রোফোনে না বললে হবে। কবে পরিপূর্ণ মুক্তি নেবেন? তাকান আমার দিকে। না আমি এখন তো পরিপূর্ণই মুক্তি, 18 বছর যাবত না? একেবারেই মুক্তি। প্রাইমারি স্টেজের কোনো কিছুর সাথে কোনো ইনভলভমেন্ট আছে যেগুলো থেকে শুরু করেছিলেন একেবারেই শুধরানোর জন্য? না না এখন কোনো কিছু নেই, শুধু স্মোকটা আছে, কোনো কিছুর সাথে ইনভলভমেন্ট নাই। নাই। ওকে, যদি তাই হয়ে থাকে ইনু, আমি যেহেতু এত কিছু বলতেছি এবার এটাও বলে রাখি, যদি তাই হয়ে থাকে, আল্লাহ জানে, আপনি জানেন, আর সৃষ্টির কারিজমা জানে যে সত্যি আপনি বাইরে হইতে পারছেন যে পরিস্থিতিতে ছিলেন, যে পরিস্থিতির ডিটেইল বর্ণনা দিলাম তার সেই জায়গা থেকে, তাহলে একটা কথা বলে রাখি আপনাকে, সেটি হচ্ছে এমডি আরিফ ইসলাম আছেন আমাদের সাথে জয়েন করে, রুবেল রানা আছেন, তারপরে ঠিক আছে সেই সময় আমি গল্প শুনতাম। আচ্ছা, এই জিনিসটাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে একটা কথা বলি, পৃথিবীর যে কথাটা বললাম যে শয়তানের রূপে পৃথিবীতে সবচেয়ে নোংরাতম কোন কার্যক্রম বা কারুকাজ বা কোনো কাজ যদি হয়ে থাকে সেটি হচ্ছে আসক্তি, নেশা। গাজার কথা আমি বলিনি স্পেসিফিক, কারণ আমি বলেছি নোংরাতম। তাহলে অবশ্যই ফেন্সিডিল, হিরোইন, প্যাথেডিন এবং সেগুলোর হাত ধরে বাকি যে নেশাগুলো আছে, এখান থেকে 5 বছর এরকম একেবারে জঘন্যভাবে নেশার সাথে ইনভলভ থাকার পর, কারণ আমি তো আপনাকে চিন্তা করতেছি ওই ডেরাতে, চিন্তা করতেছি ড্রেনের মধ্যে পড়ে থাকাতে, চিন্তা করতেছি কুকুরে চাটতেছে, বিড়ালে মুততেছে ওই জায়গাতে, চিন্তা করতেছি টাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আঁচল সেখানে উলটপালট বিহেভিয়ার, মারধর, নোংরামি, এলাকার সাথে চুরি, বাটপারি, গণপিটনি, সবকিছুতে। সেই জায়গা থেকে যে সত্যি এটা হচ্ছে পৃথিবীর শয়তানের সবচেয়ে নোংরাতম রূপ, যে কারণ এখানে শুধু মানুষটা পড়ে না, তার সাথে গোটা পারিপার্শ্বিক পরিবার, আশপাশের মানুষজন সব পুড়ে ছাই হয়ে অঙ্গার হয়ে যায়। বাট সত্যি যদি ঘুরে থাকেন আপনি, আল্লাহ যদি সত্যি, আল্লাহ ভালো জানেন যে আপনি 100% কতটুকু কি করতেছেন, যদি সত্যি হয়ে থাকেন, তাহলে কসম খোদার আপনার মতো জিগরাওয়ালা, গুড্ডাওয়ালা, কলেজাওয়ালা ছেলে আমি আর দ্বিতীয়টা দেখিনি। আপনার মতো ছেলের পা ধরে সালাম করতে আমার দ্বিধা হবে না। ওই রকমের আগুনে পোড়া খাঁটি সোনা, ওই রকমের বাঘের বাচ্চা যারা চাইলে কন্ট্রোল করতে পারে, কারণ নোংরামি সর্বোচ্চ থেকে দেখে পৃথিবীতে এই প্যাথেডিন, হিরোইন, ফ্যান্সিডিলের রূপে। এখান থেকে সেই গুর্দাওয়ালা, কলিজাওয়ালা ছেলেরাই পারে, যখনই ভেতরে ওই ফিল আসবে, যত ফিলি আসুক না কেন, কলিজার ভেতর থেকে খামচি দিয়ে ধরা যে শালাইনু আর একবারও যাওয়ার সুযোগ ওখানে নিবি না। এটা যদি সত্যি দিনের পর দিন করে থাকেন, সত্যি 18 বছর ভাবে যদি এরকম থেকে থাকেন, খোদার কসম আপনার মতো সম্মানিত মানুষ আমার চোখে দ্বিতীয়টা নাই।
কসম খোদার আপনার পা ধরে সালাম করতে আমার এতটুকু দ্বিধা হবে না। ধন্যবাদ গুরু, যে আপনি যে কথাটা বলছেন, আপনার দোয়ায় সৃষ্টিকর্তায় অনেক আশীর্বাদ, যে জীবনে যে 18 বছর হয়ে গেছে অনেক মাদকাসক্তকে ভালো করেছি। সুস্থতার জন্য মাদকাসক্তদেরকে রাজশাহী আপোষ পুনর্বাসনে নিয়ে এসেছি, বারাকাতে নিয়ে আসছি। কিন্তু আমার ওদেরকে ভালোবাসা না দিলে ওরা সুস্থতা হতো না। কিন্তু দ্বিতীয়বার ডিসেম্বরের 1 তারিখ যখন সুস্থ হয়েছি 2005-এ, তারপর থেকে যে এই জিনিসটা কি দ্বিতীয়বার কখনো মনে চাহিদা জাগেনি, কিন্তু একটাই লক্ষ্য ছিল যে ফার্স্ট ডোজ লাস্ট ডোজ মিসড, যে নেশার প্রথম টানি সর্বনাশের পথ তৈরি করে। একদমই তাই, একদম তাই। যেটাই লক্ষ্য ছিল আমার, যে আমি আজকের দিনে সুস্থ থাকব, কালকে আমার কি হবে না হবে এটা কালকের বিষয়, এই বলে একটা দিন করে আজ আমি এই 18 বছরে পেরিয়ে এসেছি। বলবো বাহ, খুব ভরা ভালোবাসা, অসম্ভব শ্রদ্ধা। বুকে আগে বাপ, বুকে আয়। এবং এহতেশাম স্টুডিও সবাইকে জ্ঞানত, সবাইকে সাক্ষী রেখে এই যোদ্ধাকে, যারা ধ্বংসস্তূপের একদম শেষ কর্নার থেকে দাঁড়িয়ে যারা বিজয় ঘোষণা করে, তারাই হচ্ছে সত্যিকারের প্রকৃত বীর। এই পৃথিবীতে কেউ অ্যাঞ্জেল হতে আসেনি। যারা সঠিক পথে আছে আলহামদুলিল্লাহ, তারা ভালো থাকুক। কিন্তু যারা বেঠিক পথে চলে যাওয়ার পর ওই বেঠিক পথকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার কাম ব্যাক করে, আবার মূল স্রোতে ফিরে আসে, এবং বছরের পর বছর না, প্রত্যেকটা দিন তাকে ফাইট করতে হয় তার নফসের সাথে, তার কালবের সাথে, তার কলিজার সাথে, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। এই প্রতিদিনের যুদ্ধটা যে কত বেশি মারাত্মক একজন হিরোইন সেবী, একজন প্যাথোডিন আসক্ত, একজন ফেন্সিডিল খোরদের জন্য, সেটা যারা খায় তারা জানে। যারা এই জায়গা থেকে ফিরে আসে সেই মানুষদের জন্য অসম্ভব রকমের শ্রদ্ধা। ইনু শুধু এই জায়গা থেকে ফিরে আসেনি, ইনু ওখান থেকে ফিরে আসার পর একটা একটা করে মানুষকে চেষ্টা করেছে কিভাবে এই জায়গা থেকে ফিরিয়ে আসা যায়। 22 জনকে সে তার নিজের তত্ত্বাবধানে আপোষের মাধ্যমে সে এই জিনিসটা থেকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে। নট অনলি দ্যাট, যারা নর্মালি ছিন্নমূল সেই শিশুগুলো, যারা বাবা মার সেই লেখাপড়া করানোর পরিষেবা পায় না, 60 জন ছাত্রছাত্রীকে নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান সে তৈরি করেছে কর্পোরেশন আন্ডারে, সেটি এখন পরিচালিত হচ্ছে। তার প্রতিষ্ঠাতা, তার উদ্যোক্তা আমাদের ইনু। এই মানুষটির যে কার্জ, এই মানুষটির যে ওই জায়গা থেকে ফিরে আসার যে যুদ্ধ, ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর ক্যানভাস, অনেক শ্রদ্ধার সাথে, অনেক সম্মানের সাথে এহতেশাম ক্যাটেগরিক্যালি বলতেছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর যে এই ধরনের ফাইটার যেভাবে কামব্যাক করেছে। আপনারা, আমি হলফ করে বলতেছি, আপনারা লিখে রাখেন, এই ছেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে কিছু করে দেখাবে, যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন। বিধায় এই জগদ্দল পাথর থেকে, এই একদম কণ্টকাকীর্ণ নোংরা পৃথিবী থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, এবং তার হাত ধরে এখনো অনেক ভালো কিছু ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। এবং আমার বিশ্বাস, ভালোবাসার বাংলাদেশ সহ ভবিষ্যতের বাংলাদেশ তাকিয়ে দেখবে এই ছেলেটির হাত ধরে আর কি কি সফলতম কিছু হতে পারে। আর যে মা অসম্ভব কষ্ট পেয়েছে শুধুমাত্র তাকে পেটে ধরার কারণে, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস সে মা গর্ব করবে আর বলবে, ভাগ্যিস আমার সন্তানটারে পেটে ধরেছিলাম। আজ আমাকে বহু মানুষ বলে যে ভাগ্যিস তুমি এই সন্তানটা পেটে ধরেছিল, আমরা তো ভেবেছিলাম উচ্ছন্নে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইনুর মা, তোমাকে দেখলে আমাদের গর্বে বুক ভরে যায়। এই জিনিসটার জন্য আমরা মুখিয়ে থাকলাম, তাকিয়ে থাকলাম। আর অনেক ভালোবাসা আমার জানের জন্য, আমার কলিজার জন্য। কারণ আমি জানি যেভাবে আমি নেশার আসক্ত রই, ঘরের মধ্যে ঢুকে গেছিলাম ওরে নিয়ে, যেভাবে ট্রাভেল করতেছিলাম ওই সিচুয়েশনে, আমি জানি এখান থেকে ফিরে আসা সত্যিকার অর্থে এটা খুব কম মানুষ, যাদের বুক ভর্তি কলিজা, যাদের শরীর ভর্তি গুর্দা, তাদের পক্ষে এটা ফিরে আসা সম্ভব হয়। থ্যাংক ইউ ভালোবাসার বাংলাদেশ, কৃতজ্ঞ আপনার এখানে আসবার জন্য, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। এবং আমি চাই যে আরো বড় বড় কাজ যেমন আপনি প্রতিষ্ঠান করেছেন, যেমন আপনি বহু মানুষকে, যেমন আপনি আপনার মধ্যে যে মায়া কাজ করে, আপনি বলতেছিলেন যে অবস্থাতে আমি ছিলাম, যে একজন লাস্ট আমি মাদকাসক্তকে দেখলাম যে মারা যাওয়ার একদম শেষ মুহূর্তে এসে পড়েছে, তাকে দেখে আপনার খুব মায়া হচ্ছিল। তো এই মানুষগুলো আরো ফিরে আসুক।
আল্লাহ বহু মানুষের সুস্থ থাকার জারিয়া হিসাবে আপনাকে কবুল করে নেয় এবং আরো বড় বড় কাজ করুন। একদিন আরো বড় পরিসরে সফলতার গল্প বলতে ভালোবাসার বাংলাদেশ আপনার কথা শুনবে। ওকে, ঠিক আছে, বসেন। আমরা ক্লোজ করি, ক্লোজ করার আগে কিছু কমেন্টস নিই এবং একদম যদি একদম একদম দ্য পারফেক্ট ম্যান লিখেছেন, শুনছি এবং অনেক অনেক সালাম, অনেক অনেক সম্মান এবং রেসপেক্ট ইনু ভাইয়ের জন্য। কেমন আছেন কমেন্ট পড়েন। আচ্ছা, গুরুর কথা শুনলে ভাল লাগে, আজকের অতিথি একজন রোল মডেল, তাকে শেষবারের মতো কিছু বলার সুযোগ দেয়া হোক। একদম, আমিও এটার সাথে একদমই একমত, যেহেতু আমরা একদম শেষের দিকে আছি ইনু। হ্যাঁ, আপনার মনে যদি আর কিছু থাকে যেটা আপনি বলতে চান, যাতে কোনোভাবেই আপনি আসলে ওই অসমাপ্ত মন নিয়ে আজকে বাড়ি ফিরবেন, এটা আমি চাই না, কারণ আপনি এসেছেন সেই সিলেট থেকে। আপনার হৃদয়, আপনার মন যাতে আজকে ফুলফিল হয়। আর কিছু যদি বাকি থাকে যেটা আপনি আসলে বলতে চান, বলে ফেলতে পারেন। আমি এটাই বলবো, মাদক মানুষকে সমস্যা সমাধান করে না, বরং মানুষকে জীবন নষ্ট করে। আর তোমরা যারা আজকে মাদকাসক্ত ছিলে, তোমাদের মতো হয়তো বা আমি একদিন মাদকাসক্ত ছিলাম। আমি হয়তো বা চেষ্টা করেছি আমার আজকে এই জায়গায় আসা কিংবা গুরুর বলা। তোমরা যদি একটা দিন যে আমাকে দেখে তোমরা যদি একটা দিন মাদকা মুক্ত থাকো, তাহলে আমার আজকে এখানে আসা সার্থক হবে। তোমরা যারা আজ মাদকাসক্ত ছিলে, বন্যায় যাবে সময় আছে, যেহেতু আজকে আগে শেষ হচ্ছে। মাদকাসক্ত হবে। দেখো, আমি আজ সুস্থ হয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে। বাহ, একটু শুনি ডিটেল এই কথাটা, শুনি আরেকবার শুনি। আমি জানি বলেছে, আরেকবার শুনি। আপনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন, আমি একটু এগুলো সবই শুনি। আমি 2018 সালে সিলেট জেলার সমবায় মন্ত্রণালয় থেকে সিলেট জেলার শ্রেষ্ঠ সমবায় পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। তারপর আমি করোনা বন্যার সময় 2022 করোনা বন্যার সময় অনেক মানুষকে সহযোগিতা করেছি। আমি অনেক কাজ করি মানুষকে নিয়ে, যে যদি আমি ঘুম থেকে উঠি আজকের দিনে, তাহলে আমি বলি যে আল্লাহ, আমি অন্তর পক্ষে একটু ভালো কাজ করতে চাই, তোমার কাছে মন্দ কাজ থেকে দূরে থাকতে চাই। তো এই জায়গায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আমাকে অল বাংলাদেশের মাঝে, একমাত্র ইন্ডিয়ান প্লাটুন কমান্ডার মাঝে, অল বাংলাদেশের মাঝে আমাকে রাষ্ট্রপতি আনসার সেবা পদক। ওয়াও, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ইনু। We are proud of you, proud of you. তারপরে এই কথাই বলছিলাম যে আল্লাহ নিঃসন্দেহে আপনাকে এই কষ্ট থেকে ফিরিয়ে নিয়ে আসেন। একটাই কারণ হতে পারে, আল্লাহ অনেক কিছু করার জন্য নমিনেট করে রেখেছেন আপনাকে। তারপর এই মাসের 1 তারিখ জাতীয় যুব দিবসে আমি সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখানে সবকিছুর পরে আমি বলবো, দেখো তোমরা, আমি পুরস্কার কি শেষ? অ্যাওয়ার্ড এখানে শেষ না? আরো একটু আছে, এগুলো বলে শেষ হবে না। আমরা শুনি। আমি কিন্তু এগুলো জানতাম না, বাট আমার শুধু মনে হচ্ছিল যে লোকটাকে আল্লাহ সুস্থই করছে মানে এগুলো করার জন্য। আমি যে তাই বলতেছিলাম যে ভবিষ্যতের প্রোগ্রামে এগুলো শুনতে চাইবো, কিন্তু অলরেডি যে আছে সেগুলো জানতাম না তো আমি। তারপরে আমি বিশ্ব জনসংখ্যা দিবসে বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল এনজিও পুরো লাইসেন্স আছে, ইন্টারন্যাশনাল এনজিও এর মাঝে সেরা স্টুডেন্ট হিসাবে আমি পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো সব পুরস্কার পরেই শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আমার বাবা ভুল মানুষের কদমবুজি করতে চায়নি তাহলে। জি জি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা মাদকাসক্ত আছো, তোকে অনুরোধ হবে, মাদক কখনো কোনো সমস্যার সমাধান করে নাই। বিশ্বের এমন কোন দেশে মাদক ছাড়ার জন্য কোনো ওষুধ বাইর হয় নাই। শুধু নিজের মনটাই যথেষ্ট। তোমরা একটাই লক্ষ্য নিবে মাদক নেওয়ার আগে, যে আমি আজকের দিন সুস্থ থাকবো, কালকে কি হবে না হবে কালকে দেখবো। আমি প্রতিটা দিন এইভাবে লক্ষ্য নির্জয় সুস্থ হবে। আর অনেকেই দেখেছি মাদকাসক্তদেরকে ঘৃণা করেন। আসলে দেখুন, যারা মাদকাসক্ত তারা আপনার ভাই না হোক, বন্ধু না হোক, আপনার প্রতিবেশী না হোক, তারা তো এদেশেরই সন্তান। তাদেরকে শাসন করে কখনো কোনো মাদকাসক্তকে ভালো করা যাবে না, অতীত হয় না। তাদেরকে ভালোবাসুন, ভালোবাসলে অবশ্যই মাদকাসক্তরা সুস্থর পথে আসবে। আর বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ হবে যে বাংলাদেশে
অনেক মাদকাসক্তরা আছে, তারা সুস্থ হতে চায়। বাংলাদেশের প্রতিটি জেলায় একটা পুনর্বাসন খুলুন, সেখানে চিকিৎসা করে তাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করুন, দেখবেন তারা অবশ্যই সুস্থ হবে। আমরা কিছু ফোন কল নিব, আমাদের ফোনটা আছে, কিছু ফোন কল নিব। আজকের যে গেস্ট আছে তার ব্যাপারে যদি আপনার কোনো সে থাকে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, তবে আমরা কিছু ফোন কল নিতে চাই। আসলে আমরা জানি যে আমরা এই স্টুডিওতে বসে যেরকম আবেগ আপ্লুত হচ্ছি, আনন্দে ভাসছি ইনুর গল্প শুনে, আমরা চাই যে আপনারাও আজকের অতিথিকে নিয়ে তেমনই কিছু বলুন। আমাদের প্রথম কলটি চলে এসেছে, জি। আমরা একটু হ্যালো, কে বলছেন? রিসিভ করতে হবে, জাস্ট ক্লিক। হ্যাঁ, কে বলছেন? জি, কে বলছেন? একটার মধ্যে আরেকটা ঢুকতে, ওমা। হ্যাঁ, জি, কে বলছেন? নাম কি বলেন? বিলাল, আমার নাম বিলাল আহমেদ। ওকে বিলাল, বলেন। কেমন আছেন? আমি ভালো আছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু on। লাইফে অনেক আশা ছিল যে আপনার সাথে একদিন কথা বলবো, আজ বলতে পারলাম। হ্যাঁ, আমারও তো ভালো লাগতেছে, আপনারা আছেন বিধায় তো আমি আছি। ধন্য মনে হচ্ছে গুরু নিজের জীবন। আমিও ধন্য মনে করতেছি, এখনো আমাকে বের করে ওরা দেয়নি, বয়স হয়েছে, তারপরে শুধু আপনারা ভালোবাসেন। গুরু, আজকে শুধু না ভালোভাবে শুনতে পারি না, নেটওয়ার্কের খুব প্রবলেম। না পারলে ছবিটা দেখে নিন ইনুর, এ হচ্ছে একজন যোদ্ধা। একজন দৃষ্টি প্রতিবন্ধী গুরু। জি Hello? জি, শুনতে পাচ্ছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি, এজন্য দেখতে পারি না। আপনার নাম কি কামরান? না, আমার নাম বিলাল আহমেদ। মিলার। ওকে মিলার, ভালো থাকবেন। বিলাল। জি, ভালো থাকবেন। আজকের স্টোরি তো একজন বললামই যে একজন যোদ্ধার, আর আপনার যে ভালোবাসা এই প্রোগ্রামের প্রতি, সেজন্য আমরা সত্যি কৃতজ্ঞ। জি গুরু, শুনছি যতটুকু পারছি শুনছি, উনি তো আমাদের সিলেটেরই একজন। জি জি, আমি পরবর্তী একটা ফোন নিই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জিসান বলছিলাম রংপুর থেকে। হ্যাঁ মেহেদি, বলেন। জি, আমি আরো একদিন আপনার কল ছিল, আমি কল রিসিভ করছি। ভাগ্যিস আজকে করছি, নাহলে তো মন ধরাধরি হয়ে যেত। বলেন মেহেদি, কি বলতে চান? হ্যাঁ, তো মানে আজকে ওদের সঙ্গে একটু বলতাম। জি প্লিজ। হ্যাঁ, যে উনি যে একটা কথা বললেন না, আমি মানে আজকে ভালো থাকবো, কালকে তা কি হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, একদমই তাই মেহেদি, এটাই অ্যাবসলিউট থিওরি। প্রতিদিনেরটা প্রতিদিন দেখতে হবে, একদম। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে এটা আসলে মাদকাসক্ত নিয়ে মাদকাসক্তি নিয়ে হচ্ছে, আমার মনে হচ্ছে মানে আমরা যদি আমাদের জীবনে মানে প্রত্যেক ক্ষেত্রে মানে এই কথা মেনে চলি, তাহলে আসলে মানে যখন কিছু ভালো কিছু করা সম্ভব। ইয়েস। থ্যাংক ইউ। পারফেক্ট কথাই বলেছে। ওকে, নেক্সট ফোন কল নেই। না, একটু উনিকে বলি, উনি কিন্তু খুব সুন্দর বলেছেন। মেহেদি, হ্যাঁ বলেন। ধন্যবাদ আপনাকে, হয়তো আপনাকে আমি চিনতেছি না, ধন্যবাদ, খুব ভালো লাগলো। যে কোনো কেউ রংপুর থেকে পরামর্শ দিছে যে আমি আজ গিয়ে একটা বাদ খামে যাব, একজনকে গালি দিছে, একজন আমাকে গালি দিছে, আমি চিন্তা করি না আজকে আমি তাকে বলবো না, কালকে যাও, কালকে সেম লক্ষণ হোক। প্রত্যেক মানুষ কিন্তু চায় যে আজকে আমি দুর্নীতি ঘুষ খাবো না, কালকে কি হবে, সেম কিন্তু সেমই বলে একদিন করে পিছাতে অভ্যাসটা একসময় চলে যাবে। যে কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মোহাম্মদ আলী বলছি, রাজশাহী কুমারপাড়া থেকে। খুব ভালো আছেন? বেশি আওয়াজ দিলে চলে যাবো, কিন্তু জাহিদ খানের মতো ডিগবাজি মারতে প্রথমে যাবো কুমারপাড়ায়, ওখানে চায়ের দোকানে চা খাবো, তারপরে নদীর ধারে গিয়ে কিন্তু ডিগবাজি মারা শুরু করবো। ঠান্ডা কেমন? আপনার প্রাণের শহর রাজশাহী ছেলে। ঠান্ডা কেমন? অবশ্যই ঠান্ডা মোটামুটি, নদীর ধারে থাকি তো ঠান্ডাটা একটু বেশি। ওকে, প্রোগ্রাম নিয়ে কোনো কিছু বলার আছে? প্রোগ্রাম তো খুবই ভালো লাগলো, ভাইয়ের মতন আমিও একটু আসক্ত ছিলাম, আমিও ভালো যাচ্ছি। আসলে মাদক জিনিসটা আসলে খুবই খারাপ। আপোষে কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, অবশ্যই ছেড়েছি, খুব কষ্ট হয়েছে, তবে ইনশাল্লাহ ভাইয়ের মতন আমাকেও কষ্ট করতে হয়েছে। তো ভাই গল্পটা বললো, খুবই ভালো লেগেছে। সাবাস জান, এই চেষ্টা অব্যাহত থাকতে হবে কিন্তু। আর এখানে যারা শুনছে মাদকাসক্ত যারা, অবশ্যই মাদককে না বলো। একদমই তাই জান। এই যে আমার আরেক যোদ্ধাকে পাওয়া গেছে, যে স্বীকার করলো যে অনেক কষ্ট করে সে সরে আসছে। খারাপ, পুরো ফ্যামিলিকে নষ্ট করে দেয়। একদমই তাই জান, একদমই তাই। এই যে কত মানুষ ইন্সপায়ার হচ্ছে, তাই না? জি, আমরা পরবর্তী। হ্যাঁ, মাদকটা অবশ্যই সবাই না করবে না, একদমই তাই।
ফ্যামিলি, পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দেবে। একদমই তাই, আমরা একদমই একটা তাই। নেশাগ্রস্ত যদি আমরা একটা মানুষ থাকি, ফ্যামিলি কোনো রাজশাহী, শান্তি থাকে না গুরু। একদমই তাই। ভালো থাকিস আর ঠান্ডা গায়ে যেন না লাগে, আর প্রতিদিনের যুদ্ধ প্রতিদিন চালিয়ে যেতে হবে বাপজান, কোনোভাবেই ওই অ্যাডিকশনের মধ্যে যাওয়া যাবে না। ওকে, না, দোয়া করেন এই গুরু। পাশে কুকুর ডাকতেছে কোথায়? এই কি, মন্দিরের পাশে নাকি? নাই, শুধু এবারে কারেন্ট ধরে দেন তো। কারেন্ট ধরবো না আমি, আমার প্রাণেশ্বরকে এমনি বলি বেটা, আমার কলিজাতে নিয়ে ঘুরি রাজশাহীকে। মন্দিরের পাশে না? অবশ্যই। ওই কুকুরের আওয়াজ আমার পরিচিত, এই জন্য বললাম। আমার নাম ডিমলা নাকি নাম, যাই হোক। দাউদ সরকারের বাড়ির পাশে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। শান্তাপুকে ভালোবাসি তাই বলছে। ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, এটা শোনার আগে আপনি কেটে দিলেন। আচ্ছা, Hello? হ্যাঁ, আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কুমার বলছিলাম, রংপুর থেকে। কি নাম? মিষ্টি কুমার, রংপুর থেকে। মিষ্টি কুমার। ওকে, মিষ্টি কুমার বলুন। কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি জান। আমি অনেক ট্রাই করি আপনার সঙ্গে কথা বলার। এই যে কথা জন্য, হচ্ছে, বলতে এই যে পারি। কথা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ কেমন আজকে কলটা ঢুকে গেল। হুম। তাহলে লাগিয়ে যদি না দেখতে পেতো। আজকের অতিথিকে নিয়ে কিছু বলতে চান? আজকের অতিথি নিয়ে বলতে চাইছি, আসলে উনি মানে যত কিছু করছে এগুলা ইতিহাস, যে আমরা এদের থেকে অনেক কিছু শিখতে পারলাম। যে আসলে এগুলোর মধ্যে যতটা কষ্ট আর বেড়ে আসাটাও তার চেয়ে বেশি কষ্ট। একদম তাই। বুঝছেন? তারা এমন একটা জিনিস, খুবই খারাপ জিনিস এটা। ওকে কুমার, আমরা পরবর্তী ফোন কল নিব, তার আগে তোর ভিতরে একটা জিনিস কাজ করতেছে, আমি তোর হয়ে বলে দিই। তুই বলতে চাচ্ছিস, আমার কারণে লজ্জায় পারতেছিস না, সেটা হচ্ছে যে শান্তকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওনার কথাগুলো একদম ভালো লাগে, মাঝে মাঝে হাসিটা দেয় একদম গুরু। একদম কলিজা টলিজা আমি তো এফোর্ড এফোর্ড করে দেয়। ভালো হয়ে যায়। স্পেশালি ওইটা তোদের বেশি ভালো লাগে, কিউটি পাই টাইপের লাগে চশমা পরার কারণে, আর অনেক অ্যাট্রাকটিভ দেখায় নাকফুলের জন্য। এই যে রেয়ার একটা কম্বিনেশন, কিউটি প্লাস অ্যাট্রাকশন, ইন্টেন্সিটি, এই দুইটা কম্বিনেশনটা তোদেরকে একটু আর কি মানে একটু অন্যরকম একটা মানে ভালো লাগা তৈরি করে। আমরা নেক্সট কলে যাচ্ছি। জি কুমার, ভালো থাকিস, মনের কথা বলে দেওয়ার জন্য একটা ধন্যবাদ দিতেই পারিস, আমি বলছি ওয়েলকাম, বল থ্যাঙ্কস দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ফোন কল। জি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাইফাল হালুকা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোত্থেকে? সিলেট থেকে বলতেছি। সিলেক্ট সিলেট। সিলেট আজকে কাঁপায় দিয়েছে এক সিলেটি কোণা ভাই। থেকে, আর সংগঠক হিসেবে দুনিয়ার পুরস্কার টুস্কার পাওয়ার পর প্রেসিডেন্ট গোল্ড কাপ এই সেই গোটা সিলেট খবর হয়ে গেছে। অনেকে আছেন বলছেন, অনেকে হুম, অনেক এই যে comment। সিলেটের গর্ব আমার পাশে বসা, জি জি। কলিজায় জড়ায় আর কপালে চুমা মারছি, এত ভালো লাগছে আমার ওকে, ওই ফাইটার ও যোদ্ধা। জি, আল্লাহর জন্য ওনাকে নেক আয়াত দিয়ে জন্য আমি একদম তাই। যে জীবনের, জি আপনার সাথে আমি জীবনের প্রথম যে বলে জয়েন্ট হয়েছি, মানে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম গুরুকে পাইছো, সেজন্য খুশি। বাট আমার তো তোর কণ্ঠ শুনে মনে হচ্ছে বেটা যে কচি কাচার আসর থেকে ফোন দিয়েছিস। কোন ক্লাসে? আমি এইটু করতেছি। এই তো। গুরু শুধু অ্যাডিকশন ধরতে পারে না, কলার টোন শুনে কচি কাচার আসর কে ধরে। বেটা তাড়াতাড়ি করে ম্যাথের প্রবলেম যেগুলো আছে ওটা সলভ করে ঘুমাতে যা। রাখলাম, পরবর্তী ফোন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসছি, বাট কি যেন পটর পটর শব্দ হচ্ছে, কান টান ব্লাস্ট হয়ে যাবে। কি ওইটা? ওই যে তার টার জড়ানো আছে এরকম কিছু নাকি? প্রচুর শব্দ হচ্ছে। এবার ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। হ্যাঁ কি, হ্যাঁ নাম কি? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম মোবারক। মোবারক থেকে? স্যার আমি সোনাগাঁ বারোদি থেকে। স্যার মানে আমি না, মনে হয় বাইরের কাউকে বলতেছে। আমাকে তো স্যার বলার কথা না কারো, ভাই বলবে না হয়। আমি তো যদি কোন জায়গায়? না, ভুল জায়গায় ফোন দিয়েছে। স্যার তো আমাকে কেউ বলে না। হ্যাঁ একদম ঠিক জায়গাতে ফোন দিয়েছেন, বলেন। আজকে রিনুকে নিয়ে কিছু বলার থাকলে বলেন। আচ্ছা স্যার, আপনার অনুষ্ঠানটা আমি অনেকদিন ধরে শুনি। আসলে আমি বারাম ফোন দিয়ে শুনি তো, তাই এই এমনি দেখি না। তারপরে অনেক অনেক সময় যে মেয়ের ফোন দিয়ে দেখি, আপনাকে দেখলে এত ভালো লাগে। আর আমি সারাক্ষণ অনেকদিন ধরে শুনি। গুরু একদিন আসার আমার ইচ্ছা আছে, আমি যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখেন একদিন আসেন, আর আমাকে স্যার না ভাই বলে ডাকবেন নাকি? আমি এই অনুষ্ঠানটা শোনার জন্য অনেকই
যাওয়ার জন্য আর আসার জন্য আমার উচিলে। ওকে ওকে, একদিন অবশ্যই স্টুডিওতে দেখা হবে। প্রচুর ফোন আসতেছে, অনেকদিন পর ফোন নেই তো, আর আমাকে ভাই বলে ডাকবেন। ওকে, হ্যালো, জি কে আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। গুরু, আমি রাজশাহী থেকে বলছিলাম, শেখ আবু তালেক লিগ্যালের রাজশাহী ডিভিশন। এই রাজশাহী বললে আমি নড়ে চড়ে বসি। হ্যাঁ, এখন কোন জায়গা, এখন কোন জায়গা থেকে? হ্যাঁ, মডেল থানা। বলে মডেল থানা। থানার মোড়। ডিগবাজি মারতে মারতে কিন্তু ওই যে ইসের সামনে চলে আসবো, যে ইউনিক মোটরস এর সামনে, ওই যে পার্সের হ্যাঁ, দোকানটা। অবশ্যই 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 চলে আসবেন। আপনার সেই দিন বিয়ের ভিডিও গুলা সব দেখা হচ্ছিল, তাই বললাম ডিলিট করিস না, রাখ, ছবিকে আসলে দেখাবো। আচ্ছা। না, আর রাখা যাচ্ছে না, জ্যাম হয়ে যাচ্ছে, অনেক প্রোগ্রাম পড়ে গেছে। অনেক ভালো লাগলো ওই স্মৃতিগুলো। একদমই তাই। আজকে আমি ঢাকা এফএম কে কৃতজ্ঞতা জানাই, যে এত সুন্দর একটা সিলেকশন করেছে, হুম, আমাদের এই ভাইকে নিয়ে এসছে। বর্তমানে যে জেনারেশন, এক সময় রাজশাহী ছিল এই মাদকাসক্তের একটা আখড়া, এখন প্রশাসনের চিপাই এবং আমাদের ঢাকা এফএম এ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম প্রচার করার পরে এইটা এখন একদমই নাই বললেই চলে। একদম ঠিক। আমরা রাজশাহী পুলিশ প্রশাসন, হ্যাঁ, পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাই, অবশ্যই। ঢাকা এফএম কে অভিনন্দন জানাই, কারণ একের পর এক এই ধরনের প্রোগ্রাম করে মানুষকে সচেতন করে এটাকে বন্ধ করা হয়েছে। আমরা দোয়া করি যে আগামীতে যেন আরো ভালো ভালো প্রোগ্রাম আসে এবং এই ধরনের উপকার হয় জনসাধারণের। দেখছো আমাদের রাজশাহী মানুষের কথা, আমাদের রাজশাহী মানে কথা মানে সেই লেভেলের, একদম। কারেক্টলি সাইড। এবং এবং এটি ঠিক, রাজশাহী মানে এখনই সৌন্দর্য, রাজশাহী মানে এখন শুধুই ভালো লাগা, রাজশাহী মানে সত্যি শুধু ভালো মানুষ। শান্ত শহর, সবাইকে বলবো রাজশাহীতে আলোর শহর, আপনারা একবার এসে এক ঝলক দেখে যান। এক ঝলক দেখে যান, আমরা তাই যাচ্ছি। একদমই তাই। গ্রিন শহর। ওকে, আমাদের রাজশাহী মেয়র মহোদয় চমৎকার ভাবে সাজিয়েছে। একদমই তাই। আমরা অন্য ফোনে যাবো এই কারণে, নাহলে স্বজন প্রীতির দায়ে আমাকে জেলে দিবে সবাই। আর অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা আমার এই মহব্বতের মানুষগুলোর জন্য। নেক্সট ফোন কলে যাচ্ছি। জি, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম। ল্যাপের ভিতর থেকে যদি একটু বের হয়ে সালামটা দেন। জি, কে বলছেন? আচ্ছা, মানে পাশে কেউ শুনে নেবে তাই তো? আর তাহলে অন্যদিন কথা বলি, কারণ জনগণকে তো শুনতে হবে আপনার কথা। আচ্ছা, অন্যদিন বলি। আচ্ছা, রাজশাহী নিয়ে একটা কথা বলতে চাই। রাজশাহী কিন্তু আসলে অনেক ক্লিন সিটি, রাজশাহীর বাতাস কিন্তু অনেক বিশুদ্ধ। একদম অল অফ দ্য সিটিজ ঢাকা শহরে, সরি বাংলাদেশে, এর মধ্যে রাজশাহী হচ্ছে না, শুধু বাংলাদেশ না, একটা রিসার্চে আসছিল যে সীসার পরিমাণ, যেটার জন্য নির্মল আবহাওয়া বলা যায়, নির্মল বায়ুতে ওয়ার্ল্ডের মধ্যে সেরা দেশ সেরা। রাজশাহী মানে যেখানে সীসার পরিমাণ কম, যেখানে নির্মল আবহাওয়ার মানে যে বলতে যেটা বোঝায়, সেটা সেরা দেশ সেরা। জি, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ইমরান মাহমুদ বলতেছিলাম জি। রাজশাহী থেকে। আরে রাজশাহী কোন জায়গা? কুল্লু কয়েস মাফি মুশকিলা, কোন জায়গা রাজশাহী? আল্লাহু আকবার, নাটোর। নাটোর। তাহলে নাটোরের স্পেশালি যে কালীবাড়ি থেকেই কিন্তু আমাকে রসমালাইটা খাওয়াইতে হবে, যে কাঁচাগোল্লাটা। অবশ্যই অবশ্যই, আপনাকে দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ 15তে কোনো একদিন একসাথে দুইজন রওনা দিব, আর তারপরে ইনু ভাইকে নিয়ে আসবো নাকি? মিনু ভাইকে নিয়ে এসে সেলিব্রেট করবো আমরা। জি জি, খাবো। আজকে সত্যিকারের ফাইটার। জন্য পাঠিয়ে দেবো, আর আপনার ইনু ভাই, আপনি ওখান থেকে সুস্থ হয়ে আসছেন, আর আপনাকে ওখানে যে সেলিব্রেট করতে হবে না? অবশ্যই অবশ্যই। আর বাই দিস টাইম আমরা শুনলাম প্রেসিডেন্ট কাপ থেকে এমন কোনো রিকগনিশন নাই গত 18 বছরে সে পায়নি। রাইট। অনেক ভালোবাসা বাবজান, আমার কলিজা, আমার মন পড়ে থাকে ওখানে, যে কারণে ওখানকার ফোন পাইলে নোটে চড়ে বসি। কিন্তু আমরা তার মানে এই না যে ম্যাপ করে রেখেছি মোবাইলে যে ওই দিককার উত্তরবঙ্গের ফোন শুধু ধরবে। হ্যাঁ, ওকে, হ্যালো। আমি আছি কিন্তু ফোনে। ও, আপনি ফোনে আছেন, আপনার জন্য বুক ভরা ভালোবাসা। লোকে ভাববে স্বজন প্রীতির জন্য রাজশাহী থেকে শুধু ফোন আসে। একদম একদম। নেক্সট ফোন করেন, লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম গুরু। রাজশাহী না তো, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়নুল বলতেছি গুরু। হ্যাঁ, সিলেট থেকে ময়নুল বলতেছি গুরু। সিলেট আর রাজশাহী আজকে ফাইট চলবে। হ্যাঁ, সিলেট রাজশাহী। ইনু ভাই কথা বলেন, আপনার দেশি মানুষ। মইনুল ভাই, কোন জায়গায় বাড়ি সিলেট আপনার? সিলেটের পেঞ্চুরি উপজেলায় আমার বাড়ি। ফেসগল উপজেলা। আপনি আজ কোনো বুড়াদের মাজারে উড়ুসরের গেছেন না? উড়ুস না ভাই, গেছি না। আমি গুরু লগে দুইটা কথা কইতাম পারি না। ওই ভাষাতে বলুক, আমি শুনতেছি ওই ভাষা। গুরু